ইন্তেহা এখনো রৌদ্রবীরের পেছনে পাগলের মতো ছুটছে। দৌড়াতে দৌড়াতে রৌদ্রবীর লাইব্রেরির শেষ মাথায় গিয়ে আটকা পড়ল। সামনে দেয়াল, পালানোর আর পথ নেই। ইন্তেহা এক পাটি জুতো ছাড়াই রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসছে রৌদ্রবীরের দিকে। ইন্তেহাকে আসতে দেখে রৌদ্রবীর হাত তুলে ইশারা করলো। কাম ডাউন কিলার হাট, দেখ এভাবে ধাওয়া করিস না, আমার লঙ্গি খুলে যাবে। কিন্তু ইন্তেহা রৌদ্রবীরের কোনো কথাই শুনল না। সে কোনো কথা না বলে সরাসরি রৌদ্রবীরের উপর ঝাঁপিয়ে পড়ল। রৌদ্রবীর ওকে সামলাতে গিয়ে ধপাস করে কার্পেটের উপর পড়ে গেল, আর ইন্তেহা ওর বুকের উপর চেপে বসলো। ইন্তেহা রৌদ্রবীরের উপর বসে ওর চুলগুলো টেনে ধরলো জোরে। এরপর দাঁতে দাঁত চেপে বলল, তোর জিভ ছিঁড়বো বলছিলাম না, এরপর তোকে ড্রেনে চোবাবো। ইন্তেহা রৌদ্রবীরের চুল ধরে সজোরে টানতে শুরু করলো। রৌদ্রবীরও কম না। রৌদ্রবীর কোনো মতে হাত দিয়ে ইন্তেহার চুল মুঠো করে ধরে বলল, আউচ, ছাড় বেয়াদব, তুই কি মানুষ নাকি চুল কাটার মেশিন? ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল। ছাড়বো না। আমার কি করবি তুই? রৌদ্রবীর ইন্তেহার চুল ছেড়ে ওর হাত দুটো নিজের হাতে নিয়ে রেগে বলল, বাল ছিড়ব তোর, বেয়াদব মাইয়া, আমার মান সম্মানকে গড়গড়ি খাওয়াচ্ছিস। রৌদ্রবীরের কথায় ইন্তেহা আরো তেতে উঠল। ইন্তেহা রৌদ্রবীরের থেকে নিজের হাত ছাড়িয়ে রৌদ্রবীরের শার্টের কলার ধরে ঝাঁকাতে শুরু করলো। রৌদ্রবীর ইন্তেহার চুল টেনে ধরে রেখেছে এখনো। দুজন দুজনকে গালি দিচ্ছে আর মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। একবার ইন্তেহা রৌদ্রবীরের উপর উঠছে, আরেকবার রৌদ্রবীর নিজের বল দ্বারা ইন্তেহাকে নিজে নিচে ফেলে দিচ্ছে। দুজনই দুজনার চুল ধরে টানছে, কেউ কাউকে এক চুলও ছাড় দিচ্ছে না। ঠিক তখনই লাইব্রেরির দরজায় উদয় হলো ক্লান্ত বিধ্বস্ত আধার, হাসিফ আর আয়ান। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা এইমাত্র যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছে। তিনজনের অবস্থায় বেহাল। আধার দেয়াল ধরে হাঁপাতে হাঁপাতে বলল, হায় আল্লাহ, এ কি দৃশ্য! কিন্তু তুই তো দেখি রৌদ্রবীরের উপর উঠে রীতিমতো ঘোড়সওয়ারি শুরু করেছিস। নাম বলছি। যেখানে ইন্তেহার জুতার আঘাত লেগেছিল কপালে, সেই জায়গা ডলতে ডলতে চিৎকার করে উঠল, আরে আফা, ভাইয়ের চুলগুলো অন্তত আস্ত রাখেন। ভাই এমনিতেই রাজনীতির টেনশনে টাক হওয়ার পথে। ইন্তেহার রৌদ্রবীরের অবস্থা দেখে আয়ান লম্ফঝম্ফ করে এগিয়ে এসে রৌদ্রবীরের পা ধরে টানতে শুরু করলো। ভাই, শক্ত হয়ে থাকেন, আমরা আসছি আপনাকে উদ্ধার করতে, আমরা আপনার পক্ষে আছি। হাসিফ উৎসাহ দিয়ে বলল, চায়ে চিনি, দুধে মালাই, মাঠ কাঁপাবে। রৌদ্রবীর ভাই, আগুন থেকে হয় ছাই, জিতবে আমাদের রৌদ্রবীর ভাই। ইন্তেহা আরো খেপে গেল। সে রৌদ্রবীরের কান মলে দিয়ে বলল, কেউ মাঝখানে আসবি না একদম। আজ এই ল্যাম্পপোস্টের হাড়গুলো আমি বিরিয়ানি বানাইয়ে কুত্তারে খাও। রৌদ্রবীর ইন্তেহার হাত দুটো আটকানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, আরে স্টুপিডের দল, তোরা বাঁচাস না কেন? দেখিস না মেয়েটা আমার ইজ্জত নিয়ে টানটানি করছে? লঙ্গি খুলে গেলে আমার সদরঘাট বেরিয়ে আসবে। রৌদ্রবীর একবার ইন্তেহার চুল ধরছে, আরেকবার হাত। ইন্তেহা ঝোঁকের মতো রৌদ্রবীরের সাথে লেগে থেকে বলল, সদরঘাট না, আজ তোকে শ্মশান ঘাটে পাঠাবো। ইন্তেহার কাণ্ড দেখে আধার এবার ইন্তেহার কোমর ধরে টানতে শুরু করলো। এই তো ছাড়, ভার্সিটির প্রিন্সিপাল দেখলে তোকে সোজা মেন্টাল হসপিটালে পাঠাবে। রৌদ্রবীর ভাই, আপনিও কি বাচ্চা? চুল ছাড়েন ওর। অন্যদিকে হাসিফ আর আয়ান মিলে রৌদ্রবীরের এক হাত আর এক পা ধরে টানছে, আর ওদিকে আধার ইন্তেহাকে টেনে তোলার চেষ্টা করছে। মাঝখানে ইন্তেহা রৌদ্রবীর একে অপরকে ছাড়ছেই না। ইন্তেহা রৌদ্রবীরের শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে, আর রৌদ্রবীর ইন্তেহার হুডির টুপিটা টেনে ধরে রেখেছে। হাসিফ কান্নার সুরে বলল, আরে ভাই, ইন্তেহা আবার হাত তো দেখি সুপারগুলো দিয়ে লাগানো। ভাইয়ের কলার তো ছিঁড়ে ফেলবে। ও আয়ান, তুই ভাইয়ের পা না টেনে ইন্তেহা আপুর হাত ছাড়া। অন্যদিকে আধার হঠাৎ সজোরে ইন্তেহাকে হ্যাচকা টান দিতে ইন্তেহা রৌদ্রবীরের চুলের একটা গোছা হাতে নিয়ে উঠে এলো। রৌদ্রবীর ব্যথায় চিৎকার করে উঠল। ওরে বাবারে, শালি, আমার টাক করে দিলি রে। ইন্তেহা আধারের হাতের মাঝে ছটফট করতে করতে বলল, ছাড় আমায় আধার, আজ এই নেতার সব পাতিগিরি আমি ছুটাবো। পুরো লাইব্রেরি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাসিফ আর আয়ান রৌদ্রবীরকে আগলে দাঁড়িয়ে আছে, আর আধার ইন্তেহাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ইন্তেহা রৌদ্রবীরের একে অপরের দিকে তাকালে মনে হচ্ছে এখনই আবার একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে। তাদের ঝগড়া দেখে মনে হচ্ছে দুই নার্সারি পড়ুয়া বাচ্চা খেলনা নিয়ে কাড়াকাড়ি করছে। রৌদ্রবীর ব্যথায় কুকড়ে গিয়ে নিজের মাথায় হাত দিয়ে চেক করতে লাগলো চুল সব ঠিক আছে কিনা। সে প্রচন্ড রেগে খেপে গিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, স্যার আমাকে, এই মেয়ে মানুষ নাকি রাক্ষসী? আমার সব চুল উঠিয়ে নিয়ে গেল। শালি, আজকে তোকে মেরেই ফেলবো।
রৌদ্রবীর তেড়ে যেতে নিলে হাসিফ আর আয়ান ওকে চাপড়ে ধরে ফেললো, কিন্তু রৌদ্রবীরের শক্তির সাথে পেরে উঠছে না তারা। রৌদ্রবীর রেগে চিৎকার করতে করতে বলল, আরে স্যার তোরা দেখিস না আমার স্টাইলিশ চুলে কি করছে? এই চুলে তেল দিতে দিতে আমি এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আরে এ তো সব গোড়া থেকে উপরে ফেলেছে। ইন্তেহা আধারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে পাল্টা হুঙ্কার দিল। কাকে শালি বলি রে কুত্তা? সাহস থাকলে সামনে আয় না। তোর মাথায় এক গাছে চুলও যদি আস্ত রাখে তবে আমার নামও ইন্তেহা না। তোর সব চুল ছিঁড়ে আমি তোষকের ভেতর বলবো। হারামি কোথাকার। আধার ইন্তেহাকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে যেতে হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু দোহাই লাগে থাম, তুই তো দেখি চ্যান তো বাঁকেনি। আর রৌদ্রবীর ভাই, আপনিও তো কম না, একটা মেয়ের সাথে বাচ্চাদের মতো চুদোচুদি করছেন। আয়ান রৌদ্রবীরের শার্ট ঠিক করতে করতে ফিসফিস করে বলল, ভাই ইজ্জত তো সব ড্রেনে গেল। ভার্সিটির পোলাপান দেখে ফেললে আপনার জনসভার সব ভোট ক্যান্সেল হয়ে যাবে। ভাবির সাথে কুস্তি পরে কইরেন, এখন চলেন। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, ভোটের চিন্তা পরে, আগে আমার মাথার স্কার্পে চেক কর। বেয়াদবের দল জ্বলছে রে, সব জ্বলছে। এই মেয়ের নখগুলো কি বাঘের মতো ধারলো? হাসিফ রৌদ্রবীরকে সান্ত্বনা দেওয়ার সুরে বলল, ভাই মাথা ঠান্ডা করেন, ভাবি তো ভালোবেসেই আপনার চুলগুলো উপরে নিয়েছে, নিজের কাছে যত্ন করে রাখবে বলে। রৌদ্রবীর তেড়ে গিয়ে হাসিফের মাথায় একটা চাটি মেরে বলল, তোর কাছে এটা ভালোবাসা মনে হয়? আমার তো মনে হচ্ছে আমি মরণ ফাঁদে আটকে পড়েছি। ইন্তেহা এখনো দাঁত মুখ খিচিয়ে তাকিয়ে আছে রৌদ্রবীরের দিকে। আধার ইন্তেহাকে চাপটে ধরে আছে। ইন্তেহার আগে পায়ের আরেক পাটি জুতো ছুঁড়ে মারল রৌদ্রবীরের দিকে, এরপর দাঁতে দাঁত চেপে বলল, তোর মরণ ফাঁদ তো মাত্র শুরু হলো। এরপর যেখানে তোকে পাবো সেখানেই তোকে ন্যাড়া করে দেবো। লুঙ্গি পরা পাতি নেতা কোথাকার। জুতোটাকে ধেয়ে আসতে দেখে হাসিফ এবার সরে গেল। জুতোটা গিয়ে দূরে পড়ল। হাসিফ স্বস্তি নিঃশ্বাস ফেলল, যাক এবার সে বেঁচে গেছে। রৌদ্রবীর আর ধৈর্য রাখতে পারল না। লুঙ্গি পরা পাতি নেতা, এই অপমান ওর গায়ে তীরের মতো বিঁধল। হাসিফ আর আয়নের হাতের বাঁধন এক ঝটকে আলকা করে রৌদ্রবীর আবারও ইন্তেহার দিকে তেড়ে গেল। কি বললি? আবার বল। আজ তোর একদিন কি আমার কদিন? রৌদ্রবীর গর্জাতে গর্জাতে সামনে বাড়ল। ইন্তেহাও কোনো অংশে কম না। সে আধারের হাত কামড়ে দিয়ে ছুটে বেরিয়ে এসে বলল, আসবি আয়। তোকে যদি আজ সত্যি সত্যি মেন্টাল হাসপাতালে না পাঠিয়েছি তো আমার নামও ইন্তেহা না। আবার শুরু হলো যুদ্ধ। এবার শুধু চুরোচুরি নয়, একে অপরের ড্রেস ধরে টানাটানি আর এলাহি কাণ্ড। হাসিফ আর আয়ান মাঝখানে পড়ে গেল স্যান্ডউইচের মতো। হাসিফ রৌদ্রবীরকে আটকাতে গিয়ে উল্টো ইন্তেহার কনুয়ের গুঁতো খেলো নাকি, আর আয়ান ইন্তেহাকে থামাতে গিয়ে রৌদ্রবীরের ধাক্কায় ধপাস করে বুক সেলফের উপর পড়ল। এইসব দেখে আধার চিৎকার করে বলল, থাম তোরা, আরে পাগল হয়েছিস নাকি? কিন্তু কে শুনে কার কথা? পাঁচজন মিলে এখন ফ্লোরে রীতিমতো একটা জটলা পাকিয়ে ফেলেছে। রৌদ্রবীর ইন্তেহার হুডির টুপি ধরে টানছে, ইন্তেহার রৌদ্রবীরের শার্টের পকেট ছিঁড়ে ফেলেছে, আর বাকি তিনজন তাদের আলাদা করার চক্করে নিজেরাও মাটির সাথে মিশে যাচ্ছে। পুরো লাইব্রেরির শান্ত পরিবেশ এখন একটা কুস্তির আখড়া। বইপত্র ছিটকে পড়ছে চারিদিকে। একে অপরকে টানাটানি করতে করতে পাঁচজনই একসাথে কার্পেটের উপর গড়াগড়ি খেলো। প্রায় 10 মিনিট এই ধস্তাধস্তি চলার পর সবার এনার্জি একদম জিরো হয়ে গেল। শেষমেশ পাঁচজনই রণক্লান্ত হয়ে লাইব্রেরির ধুলোমাখা ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। সবার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। আধার চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। হাসিব নিজের লাল হয়ে যাওয়া নাক ডলছে আর বিড়বিড় করছে, বিয়েই করব না, কোনোদিনও না। আমার ভাগ্যেও যদি এরকম কেউ পড়ে না। আয়ান সিলিং এর দিকে তাকিয়ে ভাবছে, কেন সে আজকে এই ভার্সিটিতে পা দিয়েছিল? রৌদ্রবীর বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে। ওর শার্টের অর্ধেক বোতাম নেই, চুলগুলো পাখির বাসা হয়ে আছে। ইন্তেহা রৌদ্রবীরের থেকে 2 হাত দূরে শুয়ে থাকলে ওর রাগ এক বিন্দু কমেনি। ওর একটা হাতের মুঠোয় এখনো রৌদ্রবীরের ছেঁড়া পকেটের এক টুকরো ধরা। সারা ঘর নিস্তব্ধ, শুধু পাঁচজনের হাঁপানোর শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এই চরম ক্লান্তির মাঝেও রৌদ্রবীর আর ইন্তেহা ঘাট ঘুরিয়ে একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে এখনো আগুনের স্ফুলিঙ্গ জ্বলছে। ইন্তেহা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, তোকে তোকে তো আমি ডাস্টবিনে ফেলবো। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে জবাব দিল, তোর মাথার চুলগুলো আমি ড্রিল মেশিন দিয়ে উপড়ে ফেলবো, শুধু একবার দম নিতে দে। হাসিফ পাশ থেকে আর্তনাদ করে উঠল, দোহাই লাগে, অন্তত 15 মিনিট কেউ কোনো কথা বলবেন না। আমরা মরে গেলে আপনাদের এই ঝগড়া কে দেখবে? আধার কোনো মতে উঠে ইন্তেহার রৌদ্রবীরের মাঝখানে শুয়ে পড়ল। এরপর হাঁপাতে হাঁপাতে বলল, শান্ত হ, এবার ক্ষান্ত দে। কিন্তু রৌদ্রবীর আর ইন্তেহার এখনো একে অপরের দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকাচ্ছে। হঠাৎই কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখানে কি হচ্ছে?
ভিরানের রাগী কণ্ঠস্বরে লাইব্রেরির বাতাস জমাট বেঁধে গেল। ভিরানের মেঘগম্ভীর গর্জন শুনে মেঘের উপরে পড়ে থাকা জটলাটা কারেন্টের শক খেল। আধার, হাসিফ আর আয়ান একে অপরের থেকে ছিটকে গিয়ে ভূত দেখার মতো করে দাঁড়িয়ে পড়ল। কিন্তু ইন্তেহার রৌদ্রবীরের কোনো ভাবাবেগ হলো না। তারা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে নিজের লুঙ্গি ঠিক করতে লাগলো। ভিরানের দৃষ্টি তীক্ষ্ণ ফলার মতো প্রথমে ইন্তেহার উপর, তারপর রৌদ্রবীরের বিধ্বস্ত চেহারার উপর গিয়ে স্থির হলো। ভিরানের চোখের কোণে রাগ দেখা যাচ্ছে। ইন্তেহার সাথে অন্য এক ছেলের এরকম ঘনিষ্ঠ ধস্তাধস্তি দৃশ্যটা তার ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। রৌদ্রবীর কোনো পাত্তা না দিয়ে মাথা উঁচু করে নিজের হাতা ভাঁজ করতে লাগলো। ভিরানকে দেখে রৌদ্রবীরের ভেতরটা আগ্নেয়গিরি হয়ে উঠল। সে ভিরানের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। দুইজনই প্রায় সমান লম্বা। দুইজনের চোখেই যেন তালোয়ার যুদ্ধ চলছে। কেউ পলক ফেলছে না। রৌদ্রবীরের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ভিরানের দিকে তাকিয়ে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, কি হে ভিরান ক্রাইস, তোরে তো বড় মুরবি লাগে। লাইব্রেরিতে কি পুলিশগিরি করতে আসছো নাকি রাস্তা ভুল করেছো? ভিরান কোনো উত্তর দিল না। সে শুধু রৌদ্রবীরের চোখের মনির দিকে তাকিয়ে নিজের চোয়াল শক্ত করল। পরিস্থিতি এত গরম যে হাসিফ আর আয়ান একে অপরের হাত চেপে ধরে কাঁপছে। হাসিফ বিড়বিড় করল, ওরে আয়ান, এবার বোধহয় দুই টাইটানের যুদ্ধ শুরু হবে। ভাইয়ের তো বোতামও নাই। ভিরান ভাই যদি ষাট ধইরা টান দেয় তবে তো কেলেঙ্কারি। আধা দ্রুত ইন্তেহার পাশে গিয়ে দাঁড়ালো। ইন্তেহা এখনো ফুঁসছে, কিন্তু ভিরানকে দেখে নিজেকে সামলে নিল। সে ভিরানের দিকে তাকিয়ে একটা অবজ্ঞার হাসি দিয়ে পড়ল। স্যার, আপনি কি পথ ভুল করে চলে এসেছেন? ভিরান এবার ইন্তেহার দিক থেকে মুখ ফিরিয়ে রৌদ্রবীরের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলল, কার সাথে কি করছো সেটা তোমার ব্যক্তিগত রুচি হতে পারে, কিন্তু এটা এডুকেশনাল ইনস্টিটিউট, ব্রেন বা শ্মশান ঘাট নয়। রৌদ্রবীর বাঁকা হেসে এক পা এগিয়ে ভিরানের একদম বুকের কাছে গিয়ে নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণভাবে বলল, আমার রুচি আর আমার ইন্তেহা, এই দুটার মাঝখানে একদম নাক গলাতে আসবে না। পুরো লাইব্রেরি ফেটে পড়ার অপেক্ষায়। রৌদ্রবীর ভিরানকে উদ্দেশ্য করে নিজের ছেঁড়া শার্টের কলারটা ঠিক করার ভঙ্গি করে বুঝিয়ে দিল সে এক চুলও নড়বে না। ভিরান বুঝতে পারলো এই ছেলের সাথে এখন তর্কে যাওয়া মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। এই ছেলে সাধারণ কোনো ছেলে না, যা দেখাচ্ছে সেটা মোটেও না। ভিরান দীর্ঘক্ষণ রৌদ্রবীরের চোখে চোখ রেখে ইশারা করলো, তারপর আশেপাশে জমে থাকা ভিড় আর আধার আর ইন্তেহারের দিকে তাকিয়ে বলল, সবাই সবার ক্লাসে যাও এখনই। ইন্তেহার রৌদ্রবীরের দিকে রেগে তাকিয়ে জুতো ছাড়াই গটগট করে ভিরানের পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রৌদ্রবীরও বাঁকা হেসে বেরিয়ে গেল, পেছনে হাসিফ আর আয়ানও। ভিরান স্থির হয়ে দাঁড়িয়ে রইল খালি লাইব্রেরিতে। তার কানে এখনো রৌদ্রবীরের বলা আমার ইন্তেহার শব্দটা বিষের মতো বাজছে। রাত বেশ গভীর। ইন্তেহা আধা রাত তিমিরের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরেছে। পুরো বাড়িতে একটা থমথমে নীরবতা বিরাজ করছে এখন। ইন্তেহা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। আজ তিমিরের চাকরির খুশিতে বন্ধুরা মিলে অনেকটা সময় বাইরে কাটিয়েছে, তাই ফিরতে দেরি হলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার বাবার ঘরের দিক থেকে আসা চাপা কণ্ঠস্বরে তার পা থমকে গেল। ঘরের দরজাটা আধা খোলা। ইন্তেহা চলে যেতে নিয়ে মিসেস নীলার কণ্ঠস্বর শুনে গেল না। ভেতর থেকে মিসেস নীলার তীব্র কণ্ঠস্বর ভেসে আসছে। মিসেস নীলা দাঁতে দাঁত চেপে মিস্টার এহসানকে উদ্দেশ্য করে বলল, ভেবেছেন আমি সব ভুলে গেছি? আপনার এই সাজানো সংসারের মায়া আমাকে কোনোদিনও আটকাতে পারবে না। আপনার জীবনের সমস্ত সুখ আমি একটা একটা করে কেড়ে নেব ইহসান। তিল তিল করে আপনাকে দগ্ধ হতে দেখব আমি। কথাগুলো শুনে ইন্তেহার বুকের ভেতরটা ধক করল। তার মা তার বাবার সাথে এভাবে কথা বলছে কেন? মিস্টার এহসান কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠস্বর অদ্ভুত রকম শান্ত, যেন এই আক্রমণ তার কাছে খুব পরিচিত। তিনি ধীর গলায় বললেন, আমার অপরাধের শাস্তি তো আমি পাচ্ছি নীলাম্বরী, কিন্তু ইফতেহাকে কেন মাঝখানে টানছো? তোমার যদি এতেও শান্তি হয় তবে তুমি যা খুশি তাই করো, আমি বাধা দেব না। নীলাম্বরী নামটা শোনা মাত্রই মিসেস নীলার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। তিনি গর্জে উঠলেন, খবরদার, ওই নামে আমায় ডাকবেন না। আপনার কোনো অধিকার নেই। আমি জানি আপনার দুর্বলতা কোথায়। ইন্তেহা, ওই ইন্তেহার মধ্যে আপনার জান বসবাস করে, তাই না? ওর দিকে তাকালে আপনি নিজেকে খুঁজে পান, নিজের মধ্যে চেপে রাখা রাক্ষসটাকে। নরক বানিয়ে দিব ওর জীবন। আপনার চোখের সামনে তোমার ওই আদরের মেয়েটাকে আমি শেষ করব। এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ পরাজয়। করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ইন্তেহার পায়ের তলার মাটি যেন সরে গেল। নিজের জন্মদাত্রী মায়ের মুখে নিজের জীবন ধ্বংস করার এমন পরিকল্পনা শুনে তার শরীর রাগে রিরি করে উঠল। সে তো জানে মিসেস নীলা তাকে অপছন্দ করে, কিন্তু সেই অপছন্দের পেছনে যে মিস্টার এহসানের উপর কোনো পুরনো প্রতিশোধের নেশা লুকিয়ে আছে তা সে কল্পনাও করেনি। ইন্তেহার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না।
তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে টলতে টলতে নিজের ঘরে না গিয়ে ছাদের দিকে গেল। ছাদে এখন ফিনফিনে হিমেল হাওয়া। ইন্তেহা রেলিং ধরে দূরে শহরের টিমটিমে আলোগুলোর দিকে তাকিয়ে আছে। একটু আগে শোনা কথাগুলো ওর কানে ড্রিল মেশিনের মতো বিচ্ছে। নিজের মাই ওর জীবনের জমদূত ভাবতে গিয়েও ওর ঠোঁট দুটো তাচ্ছিল্যে বেঁকে এলো। ঠিক তখনই পেছনে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। ইন্তেহা না তাকিয়েও বুঝতে পারল এটা ওর মিস্টার এহসান এসেছে। ইন্তেহা পেছনে ফিরল না, আর ইচ্ছে করলো না। ইন্তেহার ঠিক পিছনে এসে দাঁড়ালেন তিনি। কিছুক্ষণ দুজনের মাঝে কোনো কথা হলো না। দুজনে আকাশের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর দীর্ঘ বিরতি শেষ করে মিস্টার এহসান এক বুক দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বললেন, আমার প্রতি তোর অনেক অভিযোগ। তুই হয়তো ভাবছিস কেন আমি কোনোদিন তোর জন্য শক্ত হয়ে দাঁড়াইনি, কেন তোকে মায়ের শাসন থেকে বাঁচাতে পারিনি। মিস্টার এহসান কথা শেষ করার আগে ইন্তেহা রেলিং থেকে হাত সরিয়ে শান্তভাবে ঘুরে দাঁড়ালো। ইন্তেহার চোখে মুখে কোনো কান্নার চিহ্ন নেই। এক অদ্ভুত পাথরে শীতলতা প্রকাশ পাচ্ছে। মিস্টার এহসানের দিকে তাকিয়ে সে একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর খুব নিচু কিন্তু ধারালো গলায় বলল, অভিযোগ তার কাছেই মানায় যে আপন মিস্টার ইনসান। যার সাথে কোনো আত্মার টান নেই তার উপর কিসের অভিযোগ? শালার এই জীবনের প্রতি তো কোনো অভিযোগ নেই আমার। যে জীবনটা স্রেফ প্রতিশোধের গুটি হিসেবে জন্মেছে, সেই জীবনটা নরক হোক আর শ্মশান, তাতে আমার কিছুই যায় আসে না। ইন্তেহার মুখে মিস্টার এহসান ডাক। আর এই চরম অবজ্ঞা শুনে মিস্টার এহসান স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। ইন্তেহা ওর মিস্টার এহসানের পাশ কাটিয়ে সিঁড়ির দিকে যাওয়ার সময় থেমে গিয়ে আবারও বলল, আপনার জান নাকি আমার ভেতর বসবাস করে? তাহলে ওটা ছিঁড়ে ফেলে দিন। কারণ যে জীবন দিয়ে আপনি আপনার পাপের শাস্তি, পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছেন, সেই জীবনটাই আমি বিষ করে নীল করে দেব। কথাটা বলে ইন্তেহা থেমে গেল। মিস্টার এহসান স্তব্ধ হয়ে অন্ধকার ছাদে দাঁড়িয়ে রইল। তিনি বুঝতে পারলেন বছরের পর বছর ধরে তিনি যে ঝড়টাকে আড়াল করতে চেয়েছেন সেই ঝড় দিন দিন বেড়েই চলেছে। তার করা পাপ না তার অস্তিত্ব ইন্তেহাকে শেষ করে দেয়। পরদিন সকালে ডাইনিং রুমের পরিবেশটা থমথমে। টেবিলের একপাশে ভিরান আর নূর বসে আছে। মিসেস নীলা আর মিসেস তানিয়া রান্নাঘরে। নূর আপন মনে নাস্তা করছে আর মাঝে মাঝে ভিরানের সাথে টুকটাক কথা বলার চেষ্টা করছে, কিন্তু ভিরানকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো চিন্তায় মগ্ন। ঠিক এমন সময় ইন্তেহা সিঁড়ি দিয়ে নামলো। তার পরনে একটা সাদা রঙের ঢিলে ঢালা শার্ট আর জিন্স। ইন্তেহা এসে নির্বিকার ভঙ্গিতে একটা চেয়ার টেনে বসতে মিসেস নীলা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে নাস্তার ট্রে। মিসেস নীলার হাতে খাবার দেখে ইন্তেহা প্লেট এগিয়ে দিতে গেলেই মিসেস নীলা কর্কশ গলায় বলে উঠলেন, প্লেট সরা, তোর জন্য এখানে কোনো নাস্তা নেই। কথাটা শুনে ইন্তেহা হাতটা মাঝপথেই থামিয়ে দিল। তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে মাথা ডানে বামে ঘুরিয়ে বাঁকা হেসে কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ ভিরানের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। ইন্তেহাকে নাস্তা দিন। ভিরানের কথা শুনে মিসেস নীলা অবাক হয়ে ভিরানের দিকে তাকালেন। ইন্তেহার হাতটাও স্থির হয়ে গেল। সে বিস্ময় ভরা চোখে ভিরানের দিকে তাকালো। যে মানুষটা সবসময় তাকে অপমান করে আজ সে তার পক্ষ নিচ্ছে। নূরের মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। সে ভিরানের আচরণে বেশ খুশি হয়েছে। মিসেস নীলা দাঁতে দাঁত চেপে বললেন, ওকে খাবার দেওয়ার প্রয়োজন নেই। ভিরান শান্ত কিন্তু দৃঢ় গলায় বাধা দিয়ে বলল, ও এই বাড়ির মেয়ে, ওর খাওয়ার উপর কারণ নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। আপনি ওকে সার্ভ করুন। মিসেস নীলা রাগে ফুঁসতে ফুঁসতে ইন্তেহার প্লেটে রুটি আর সবজি নামিয়ে দিলেন। ইন্তেহা এক মুহূর্ত ভিরানের চোখের দিকে তাকিয়ে রইল। ভিরানের চোখের চাহনিতে আজ রাগ নয়, বরং গভীর কোনো রহস্য লুকিয়ে আছে বলে মনে হলো। ইন্তেহা নাক মুখ কুচকে তাকিয়ে রইল ভিরানের দিকে। মনে মনে বলল, এই সম্বন্ধী চ্যাংড়ার আবার কি হলো রে ভাই? শালা কি রাতে লাল পানি খাইছে নাকি? ঠিক তখনই মিস্টার এহসান ডাইনিং রুমে ঢুকলেন। তার চেহারায় এক অদ্ভুত কঠোরতা। তিনি সোজা নিজের চেয়ারে গিয়ে বসলেন। পুরো টেবিলে পিনপতন নীরবতা। মিস্টার এহসান গ্লাসে জল নিয়ে এক চুমুক দিয়ে সবার দিকে একবার চোখ বুলালেন। তারপর সরাসরি ভিরানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ঘোষণা করলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নূর আর ভিরানের বিয়ের দিনক্ষণ আমি চূড়ান্ত করেছি, আর 7 দিন পরে ওদের বিয়ে। কথাটা শোনা মাত্রই নূর লজ্জায় আর খুশিতে মাথা নিচু করে ফেলল। মিসেস নীলার চোখে মুখে একটা বিজয়ের আভা ফুটে উঠল। তিনি আর চোখে ইন্তেহার দিকে তাকালেন। ভাবলেন ইন্তেহা এখন কোনো ঝামেলা পাকাবে, কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করে ইন্তেহা একদম নির্বিকার রইল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে রুটির টুকরো মুখে তুলল, যেন তার সামনে কোনো বিয়ের ঘোষণা নয়, বরং আবহাওয়ার সংবাদ দেওয়া হয়েছে। ইন্তেহার এই ভাবলেশীন চেহারা দেখে মিসেস নীলা বেশ অবাক হলেন। ইন্তেহার শান্তভাবে চিবানো শেষ করে গ্লাস থেকে জল খেয়ে উঠে দাঁড়ালো। তারপর টেবিল ছেড়ে যাওয়ার আগে ধীর গলায় বলল, অভিনন্দন নূর আর ভিরান ভাই, আপনার জীবনটা দারুণ রোমাঞ্চকর হতে চলেছে। নূরের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার।
কথাটা বলে এক পলক ভিরানের দিকে তাকিয়ে ইন্তেহা গটগট করে সিঁড়ি দিয়ে উঠে গেল। ভিরান শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের আঙ্গুল মটকাতে লাগলো। পরদিন সকালে ইন্তেহা, তিমির আর আধার এসে জড়ো হলো রাস্তার পাশে চায়ের দোকানটায়। তিনজনই চা খেতে খেতে কতক্ষণ আড্ডা দিল। চায়ে চুমুক দিতে দিতে আধার তিমিরের পিঠ চাপড়ে বলল, দোস্ত, অনেক কাঠখড় পুড়িয়ে তুই চাকরিটা পেয়েছিস, এখন অন্তত নিজের পায়ে দাঁড়িয়েছিস। এবার আভাকে গ্রহণ করে নে, মেয়েটা তো তোকে ছাড়া আর কিছুই বোঝে না। তিমির একটা দীর্ঘশ্বাস ফেলল। আধারের কথায় তার দৃষ্টি শূন্য। সে ম্লান স্বরে বলল, গ্রহণ করলেই কি সব সহজ হয়ে যায়? কালকে আভার কলেজের সামনে কয়েক ঘন্টা দাঁড়িয়েছিলাম, ও আসেনি। আজকেও দেখলাম না। আমার মনে হচ্ছে মেয়েটা ঘরবন্দি হয়ে আছে। অনেক সেনসিটিভ মেয়েটা, আমাদের মতো না। ইন্তেহা শুধু শুনছে ওদের কথা। তিমির আবারও বলল, আমার আর আভার লাইফ অনেক ভিন্ন। আভা হলো রাজকন্যা আর আমি। তিমির তার কথা শেষ না করেই থামলো। তারপর চায়ে একটা বড় চুমুক দিয়ে ম্লান হেসে বলল, আর আমি এই ধুলোবালি মাখা রাস্তার এক যাযাবর। রাজকন্যারাও রাজপ্রাসাদেই মানায়, তিমিরের এই অন্ধকার গহ্বরে নয়। ইন্তেহা এতক্ষণ নীরব ছিল। সে চায়ের ভাতটা টেবিলের উপর সশব্দে নামিয়ে রেখে তিমিরের চোখের দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, আসল কথা বল তিমির, তুই ভয় পাচ্ছিস নাকি হার মানছিস? আভা যদি তোকে বেছে নিতে চায় তবে তুই তুই কে তাকে রাজপ্রাসাদে ফেরত পাঠানোর? ভালোবাসা যখন করেছিস তখন জয়ের নেশাটাও তো থাকা উচিত। আধারও সায় দিল। তুই এতটা ভীতু কবে থেকে হয়ে গেলি তিমির? তিমির দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। এখন তোরা কি চাস? ইন্তেহা রেগে বলল, তুই কি চাস সেটা বল শালা। আমার একটা প্রশ্নের উত্তর দে, তুই আভাকে ভালোবাসিস তো? তিমির চুপ করে রইল কিছুক্ষণ। আধার আর ইন্তেহা ভ্রু কুচকে তাকিয়ে আছে জবাবের আশায়। তিমির শান্ত স্বরে বলল। হুম। তিমিরের মুখে হ্যাঁ শুনতে ইন্তেহা পকেট থেকে চুইংগাম বের করে মুখে দিয়ে বলল, তাহলে আর কোনো কথা না, ব্যবস্থা আমি করছি। আভা কলেজে না এলে আমরাই ওর কাছে যাব। কথাটা বলে ইন্তেহা তার বাইকের দিকে পা বাড়ালো। আধার আর তিমির একে অপরের দিকে তাকিয়ে ভ্রু কুচকে একসাথে বলে উঠল। তুই কি করলি? ইন্তেহা বাইকে উঠে স্টার্ট দিয়ে বাঁকা হেসে বলল, অপেক্ষা না করে আক্রমণ করতে শেখ, চল আমার সাথে। তিমির আর আধার কথা না বাড়িয়ে ইন্তেহার সাথ দিল। তিনজন মিলে শহরের অভিজাত এলাকায় একটা বিশাল তিনতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রাজকীয় গেট, চারিদিকে উঁচু দেয়াল আর কড়া নিরাপত্তা দিয়ে ঘেরা বাড়িটা। গেটের ওপরে সোনালী অক্ষরে খোদাই করে লেখা খানভিলা। তিমির বাইক থেকে নেমে অবাক হয়ে ইন্তেহার দিকে তাকালো। তার চোখে বিস্ময় কাজ করছে। সে গম্ভীর স্বরে বলল, কিন্তু তুই এখানে কেন আনলি আমাদের? এটা তো আভার বাড়ি। আধার আতঙ্কিত হয়ে বলল, এখানে ঢোকা মানে তো জ্যান্ত বাঘের মুখে পা দেওয়া রে। তুই কি আমাদের মেরে ফেলতে চাস? আমি এখন মরতে চাই না, আমার এখনো সিঙ্গার হওয়া বাকি। ইন্তেহা হুডির পকেটে দুই হাত দিয়ে দাঁড়িয়ে চুইংগাম চিবোতে চিবোতে বাড়িটাকে পরখ করতে করতে বলল। চুপ কর শালা। তিমির গম্ভীর কণ্ঠে বলল, তুই চাইছিসটা কি? কিন্তু তোর ভাবসাব আমার ভালো লাগছে না। ইন্তেহা এক পলক তিমিরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। খানভিলায় ঢোকার কথা ভাবছি। তিমির রেগে বলল, হোয়াট? মাথা ঠিক আছে তোর? থাপ্পড় খাবি কিন্তু এখন আমার হাতে। চল এখান থেকে। ইন্তেহার কথা শুনে আধার চারিপাশে তাকিয়ে বলল, এইখানে তো ঢোকার কোনো প্রশ্নই আসে না। দেখছিস না কত গার্ড, হচ্ছে না কোনো মাছিকেও এরা ভেতরে ঢুকতে দেয় না। আমাদের মতো ভবঘুরেদের দেখলে তো সোজা পুলিশে দিবে। ইন্তেহা কোনো উত্তর দিল না। তার ঠোঁটের কোনো এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিমির ইন্তেহাকে না করছে কিছু করতে। ইন্তেহা তিমিরের কথায় কান্না দিয়ে দেয়ালের উচ্চতা আর গার্ডদের পজিশন একবার মেপে নিয়ে বলল, মাছি গলতে না পারলেও এই ইন্তেহা ঠিকই টপকাতে পারে। কথাটা বলেই তিমির আর আধার কিছু বুঝে ওঠার আগে ইন্তেহা পা টিপে টিপে বাড়ির পেছনের দিকে যেতে শুরু করলো। সেখানে একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। ইন্তেহা গাছটাতে উঠতে গেলে তিমির খপ করে ইন্তেহার হাতটা ধরে ফেললো। ইন্তেহা ভ্রু কুচকে তাকালো। তিমির রেগে বলল, পাগলামি বন্ধ কর ইন্তেহা, চল এখান থেকে, অন্য ব্যবস্থা করে নিব। ইন্তেহা একবার ধরে থাকা হাতটার দিকে তাকিয়ে তারপর তিমিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। শালা তুই এত ভীতু? তিমির গম্ভীর কণ্ঠে বলল। আমি চাই না আমার জন্য তোরা কোনো বিপদে পড়িস। ইন্তেহা বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে বলল। তাহলে চল, কথা বাড়াস না, কেউ চলে আসবে, গার্ডরা টহল দিচ্ছে। আধার বিড়বিড় করে বলল, এই মেয়ের সাথে থাকলে একদিন আমরা হাসপাতালে নয়তো স্ত্রী ঘরে থাকবো নিশ্চিত।
তিমির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়েকে কিছু বলে লাভ নেই। ইন্তেহার অপেক্ষা না করে অত্যন্ত ক্ষিপ্ততার সাথে কৃষ্ণচূড়া গাছের ডালে পা দিয়ে লাফিয়ে দেয়ালের উপর উঠে বসলো। ওপাশ থেকে কোনো শব্দ না পাওয়ায় সে আধার আর তিমিরকে ইশারা করলো। তারা দুজনও ইন্তেহার সাথে কসরত করে দেয়াল টপকে ভেতরে ঢুকলো। খানভিলার বিশাল বাগানে পা রাখতে আধারের বুক ধক করে উঠল। সে জানে এই বাগানটা যতটা সুন্দর, এখানে ধরা পড়লে পরিণতি ততটাই ভয়ানক হবে তাদের জন্যে। কিন্তু ইন্তেহা নির্ভীক। সে অন্ধকারে সুযোগ নিয়ে ঝোপের আড়ালে লুকালো। ইন্তেহা, তিমির আর আধার বাগানের ঘন ঝোপের আড়ালে লুকিয়ে আছে। আধারের বুকটা দুরু দুরু কাঁপছে। সে বাড়িটার দিকে তাকে অস্ফুট স্বরে বলে, আমার কেন যেন ভালো ঠেকছে না। এই বাড়ির বাতাসটাও কেমন ভারী মনে হচ্ছে। ধরা পড়লে কিন্তু জান নিয়ে ফেরা মুশকিল হবে। ইন্তেহা আধারের কথা শুনে পাশ থেকে একটা ঘাস ছিঁড়ে সেটা চিবোতে চিবোতে উদাসীন গলায় বলল, ভয় পাচ্ছিস কেন হাদারাম কোথাকার? বড় জোর পুলিশদের দেবে, নয়তো গণধোলাই। শ্বশুর বাড়িতে যাওয়ার অভ্যাস আছে আমার। কাউকে ভালোবাসতে একটু একটু পিটুনি খাওয়া তো ভাগ্যের ব্যাপার। চুপচাপ আমাকে ফলো কর। আধার ফিসফিস করে বলল, তোর তো জীবনের মায়া নেই, আমাদের তো আছে। দেখ, ওই যে বারান্দায় কে যেন পায়চারি করছে, কখন জানি খপ করে ধরে কপ করে খেয়ে ফেলে। তিমির এতক্ষণ ওদের কথা শুনছিল। এবার তিমির রেগে বলল, তোরা দুজন চুপ করবি? আগে আভার রুম কোনটা সেটা তো খুঁজে বাহির করতে হবে। আধারের ইন্তেহা চোখ সরু করে তাকালো। দোতলার বারান্দা একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু ইন্তেহা সেটা পাত্তা দিল না। সে দুটা রুমের দিকে ইশারা করে বলল, তিমির, তুই ওই রুমটাতে যাবি। ওই রুমটা অন্ধকার, ঢুকলেও সমস্যা নেই। আর আমিও ওই রুমটাতে যাচ্ছি। আর আধার, তুই এখানে অপেক্ষা কর। কথাটা বলেই ইন্তেহা পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করলো। আধার নিচে পাহারায় রইল, আর তিমির অন্য একটা রুমে পাইপ বেয়ে উঠতে লাগলো। ইন্তেহা পাইপ বেয়ে উঠে অত্যন্ত সাবধানে বারান্দার কার্নিশে গিয়ে হাত রাখলো। ঠিক তখনই তার কানে কাছে এক পরিচিত কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, চোর ধরতে কি ইদানিং পাইপ বেয়ে উপরে উঠতে হয়, নাকি এটা নতুন কোনো অ্যাথলেটিক্স? হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতেই চমকে গিয়ে ইন্তেহার হাত ফসকে যেতে নিলে শক্ত একটা হাত তাকে টেনে বারান্দার ভেতরে ইন্তেহা টাল সামলে দাঁড়িয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে রৌদ্রবীর। তার পরনে একটা হাফাতা গেঞ্জি আর ট্রাউজার, হাতে একটা আপেল। রৌদ্রবীর নির্বিকার ভঙ্গিতে আপেলে কামড় দিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে হাসছে। রৌদ্রবীরকে এখানে দেখে ইন্তেহার বিস্ময়ের সীমা রইল না। সে তোতলামি করে বলল, তুই তুই এখানে কি করছিস? তুই কি এই বাড়িতেও চুরি করতে এসেছিস নাকি? রৌদ্রবীর আপেল চিবোতে চিবোতে বাঁকা হেসে বলল, নিজের বাড়িতে চুরি করতে আসাটা একটু টাফ, বুঝলি? আর তাছাড়া তুই যে দেওয়াল টপকে আমার বাগানের 12টা বাজিয়েছিস, তার ফুটেজ সিসিটিভিতে বেশ ইন্টারেস্টিং দেখাচ্ছিল, তাই ভাবলাম রিসেপশনটা উপরেই দেই। কথাটা শোনা মাত্রই ইন্তেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে স্তম্ভিত হয়ে বলল, তোর বাড়ি মানে? এটা তো আভার বাড়ি, তুই এখানে কেন? রৌদ্রবীর ইন্তেহার খুব কাছে এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু তাচ্ছিল্যের সুরে বলল, আভা আমাদের ছোট বোন, আর এই খানবিলার উত্তরাধিকারী আমি। এবার বল, আমার পারমিশন ছাড়া আমার ডেরায় ঢোকার সাহস কোথায় থেকে পেলি? ক্লিয়ার হাট? তিমির অত্যন্ত সন্তর্পণে আভার ঘরের বারান্দা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভাগ্যবশত যে রুমে তিমির ঢুকেছে ওটা আভারই। ঘরের ভেতরটা একদম নিঝুম হয়ে আছে। রৌদ্রবীরের গোপন ইশারা পেয়ে গার্ডরা আগেই সরে গিয়েছিল, যা ইন্তেহা বা তিমির কেউই টের পায়নি। রৌদ্রবীর তার ঘর থেকে ইন্তেহাকে আটকে রাখলেও তিমিরকে আভার ঘরের দিকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। একটা টিমটিমে নীলবাতি জ্বলছে ঘরের কোনায়। তিমির ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। দেখলো আভা অঘরে ঘুমাচ্ছে, কিন্তু সে ঘুম যেন একরাশ ক্লান্তির প্রতিচ্ছবি। তিমির খুব কাছে গিয়ে দাঁড়ালো। আভার মুখশ্রীর দিকে তাকিয়ে তার বুকটা হুহু করে উঠল। আভার মুখের উজ্জ্বলতা আজ কোথাও হারিয়ে গেছে। মেয়েটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। স্পষ্টই বোঝা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সে ডুকরে কেঁদেছে। অবিন্যস্ত চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আভা যেন এক বিষণ্ণ প্রতিমা তৈরি করেছে। তিমির বিড়বিড় করে বলে উঠল, শ্যামাঙ্গিনী। তিমিরের গলার স্বরটা ভালোবাসায় কানায় কানায় পূর্ণ। তিমির ধীরে হাত বাড়িয়ে আভার কপালে পড়ে থাকা কয়েকটা চুল আলতো করে সরিয়ে দিল। তিমিরের হাতের স্পর্শে ঘুমের ঘোরে আভা শিওরে উঠল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। তিমির এবার আভার এক হাত নিজের হাতের মুঠোয় নিল। মেয়েটার হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তিমির নিজের মনেই বলতে লাগলো, ঠিক তোর এই চোখের জলের প্রতিটি ফোঁটার হিসেব আমি জানি আভা। তোকে এই মরিচিকার নরকে একা ফেলে রাখতে চেয়েছিলাম তোর ভালোর জন্য, কিন্তু তুই তো দেখি নিজেকেই শেষ করে দিচ্ছিস। এই ভবঘুরে তিমিরের জন্য কেন এত মায়া তোর? তখনই আভা অস্ফুট স্বরে কেঁদে উঠল ঘুমের মাঝে। তার ঠোঁট নড়ছে, বারবার যেন তিমিরের নামটাই ডাকছে। আভার এই অসহায়ত্ব তিমিরের হৃদয়ে
তীরের মতো বিঁধল। সে বুঝলো আভা তাকে ছাড়া নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। তিমির এবার আভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর কাঁদতে হবে না শ্যামাঙ্গিনী, আমি এসে গেছি। তোর তিমির ভাই এখন আর শুধু ভবঘুরে নয়, সে এখন তোর দায়িত্ব নিতে শিখে গেছে। চোখ খোল আমার শ্যামাঙ্গিনী। আভা এবার ধীরে ধীরে চোখের পাতা খুলল। সামনে তিমিরকে দেখে প্রথমে তার মনে হলো এটা হয়তো কোনো সুখের স্বপ্ন। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর যখন বুঝতে পারল সত্যি তার সামনে তিমির দাঁড়িয়ে, সে এক মুহূর্ত দেরি না করে উঠে তিমিরকে জড়িয়ে ধরল। আভার কান্নার বাঁধ এবার সত্যি ভেঙে গেল। তিমিরের শার্ট আঁকড়ে ধরে সে শুধু বলতে লাগলো, কেন এসেছিলেন? কেন আমাকে এভাবে মারছেন আপনি? তিমির ভাই, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। তিমির আভার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ কর পাগলি, আমি সব গুছিয়ে নিয়েছি, তুই শুধু আমার সাথে থাকিস। ইন্তেহা এতক্ষণ রৌদ্রবীরের কথার উত্তর দেওয়াচ্ছে বেশি অবাক হচ্ছিল ওর গায়ের রং দেখে। বারান্দার হালকা আলোয় রৌদ্রবীরকে দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ভার্সিটিতে দেখা শ্যামলা রঙের রৌদ্রবীরের জায়গায় তার সামনে এখন দাঁড়িয়েছে ধবধবে ফর্সা এক যুবক, যেন কোনো রাজপুত্র ওর ছদ্মবেশ ছেড়ে বেরিয়ে এসেছে। তোর গায়ের রং এমন হয়ে গেল কিভাবে রে হারামজাদা? ভার্সিটিতে তো তোকে মাটি রঙের মানে শ্যামলা দেখতাম। তুই কি রাতে রাতে কোনো জাদুর ক্রিম মাখছিস নাকি? রৌদ্রবীর ইন্তেহার বিস্মিত চেহারাটা দেখে বেশ মজা পেল। সে হাতের অর্ধেক খাওয়া আপেলটা ছুঁড়ে ফেলে দিয়ে পকেটে হাত রাখলো। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে এক পা এগিয়ে ইন্তেহার একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত অবাক হচ্ছিস কেন ক্লিয়ার হার্ট? রাজনীতি করতে গেলে কি সবসময় নিজের আসল রূপ দেখাতে হয়? ওটা তো একটা ছদ্মবেশ ছিল। রৌদ্রবীরের কথা শুনে ইন্তেহা রাগে নীল হয়ে গেল। সে রৌদ্রবীরের বুকে একটা ধাক্কা দিয়ে পিছিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, শালা ঠকবাজ। ইন্তেহার মেজাজ এখন সপ্তমে। সে ভাবতেই পারছে না কেউ এভাবে দিনের পর দিন সবার চোখের সামনে এমন একটা নাটক চালিয়ে যেতে পারে। রৌদ্রবীরের এই বাঁকা হাসিটা তার রাগকে আরো উস্কে দিল। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ছদ্মবেশ আমি আজ ধুয়ে মুছে সাফ করে দেবো হারামজাদা। কথাটা বলেই ইন্তেহা হন্যে হয়ে রৌদ্রবীরের বিশাল ঘরের ভিতর কিছু একটা খুঁজতে শুরু করলো। ড্রয়ার টেনে দেখলো টেবিলের উপরে থাকা বইপত্র ছিটকে ফেলে দিল। রৌদ্রবীর অবাক হয়ে এক হাত কোমরে রেখে দাঁড়িয়ে ওর পাগলামি দেখছে। সে বাঁকা হেসে বলল, কি খুঁজছিস? আমার মেকআপ বক্স? ওটা তো ডরেই থাকে না। ইন্তেহা ওর কথায় কান দিল না। তার চোখ পড়ল ঘরের সাথে থাকা অ্যাটাচ ওয়াশরুমের দরজার দিকে। সে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। রৌদ্রবীর চেঁচিয়ে বলল, তুমি কি চাস? ওইখানে কোনো লাঠি নেই আমাকে তাড়াবার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে ইন্তেহা একটা প্লাস্টিকের বালতি ভর্তি কনকনে ঠান্ডা পানি নিয়ে বেরিয়ে এলো। জানুয়ারির এই হাড় কাঁপানো শীতে রাতের বেলা পানির স্পর্শ মানে শরীর জমে পাথর হয়ে যাওয়া। রৌদ্রবীর কিছু বুঝে ওঠার আগে ইন্তেহা পুরো বালতির পানি সজোরে ওর শরীরের উপর ঢেলে দিল। ইন্তেহা! রৌদ্রবীর এক ভয়াবহ চিৎকার দিয়ে উঠল। ঠান্ডা পানির ঝাপটায় তার শ্বাস যেন কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। তার উপর হাত কাটা গেঞ্জি ছিল। শীতের তীব্রতায় তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তার গেঞ্জি আর ট্রাউজার মুহূর্তে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। মাথার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ইন্তেহার আগে কাঁপতে কাঁপতে খালি বালতিটা মেঝেতে আছাড় দিয়ে ফেলে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলল, কেমন লাগছে এখন বেয়াদব? এই ইন্তেহা ইহসানকে ধোকা দেয়া, হ্যাঁ শালা ধরিবাজ কোথাকার। ইন্তেহার কাণ্ডে রৌদ্রবীর রাগে আর ঠান্ডায় নীল হয়ে এক পা করে ইন্তেহার দিকে এগোতে লাগলো। কাঁপতে কাঁপতে সে ফ্যাসফ্যাসে গলায় বলল, তুই আসলে একটা ডাইনি। এই শীতে আমাকে হার্ট অ্যাটাক করার প্ল্যান করছিস হারামজাদি। আজকে তোকে আমি ছাড়বো না। কথাটা বলে ইন্তেহার দিকে তেড়ে আসলো। রৌদ্রবীরকে তেড়ে আসতে দেখে ইন্তেহার এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে দৌড় দিল। কিন্তু মেঝে পিচ্ছিল থাকায় রৌদ্রবীর পিছলে গিয়েও সামলে নিয়ে ইন্তেহার হুডির টুপিটা খপ করে ধরে ফেললো। এরপর দাঁতে দাঁত চেপে বলল, আজ তোকে আমি সুইমিং পুলে চুবাবো। ইন্তেহা রাগে চিৎকার করতে করতে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে সতীক্ষ্ণ স্বরে সে চেঁচিয়ে বলল, ছাড় আমার ঠকবাজ কোথাকার। কিন্তু রৌদ্রবীর আজ বধির হয়ে গেছে। তার কানে ইন্তেহার কোনো কথাই যাচ্ছে না। রাগে তার চোখ দুটো টকটকে লাল। ইন্তেহা পেছনে ফিরে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রৌদ্রবীরের পেশিবহুল শক্তির কাছে সে একেবারে অসহায়। রৌদ্রবীর ইন্তেহার হুডির টুপি ধরে হ্যাচকা টান দিতে দিতে নিচের দিকে নিয়ে যেতে লাগলো। ইন্তেহা অঝরে গালি দিচ্ছে, কিন্তু রৌদ্রবীরের মাথায় রাগের আগুন জ্বলছে। কোনো কথাই তার কানে পৌঁছাচ্ছে না। টানতে টানতে সে ইন্তেহাকে ড্রয়িং রুমে নিয়ে এলো। তাদের চারিদিকের কোনো কিছুতেই খেয়াল নেই। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল, ছাড় বলছি, কুত্তা ছাড়, কুত্তা কোথাকার। রৌদ্রবীর ইন্তেহার দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ। তোর জিহ্বা আমি কেটে দিব আর একটা গালি দিলে। ইন্তেহা পাত্তা না দিয়ে বুড়ো আঙ্গুল দেখে মুখ বাঁকিয়ে বলল, বাড়া করবা তুমি আমার।
এই দৃশ্য আর ইন্তেহার মুখের ভাষা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ বিস্ময়ে ছানা বড়া। সোফায় বসে থাকা মিস্টার রায়হান ইন্তেহার মুখে এমন কটু কথা শুনে ভেবাচেকা খেয়ে শুকনো কাশি দিলেন। মনে মনে ভাবলেন, কি মেয়ে রে বাবা, আমার বাড়িতে এসে আমাকে কুকুর বানিয়ে দিল। রুদ্রবীর কি তবে এই মেয়েটার কথাই বলেছিল? ইন্তেহার হুলিয়ার কথাবার্তা শুনে মিস্টার রায়হানের বুঝতে আর বাকি রইল না যে এই সেই মেয়ে। অন্যদিকে মিস্টার আসিয়া এত রাতে ছেলের সাথে এক অপরিচিত মেয়েকে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এই মেয়ে রোদিদি, আর এত রাতে ও এখানে কি করছে? তুমি মেয়েটার সাথে এমন আচরণ করছো কেন? মিস্টার আসিয়ার গম্ভীর কণ্ঠ শুনে ইন্তেহা মুহূর্তে জমে গেল। সে তাকালো চারিদিকে। মিস্টার রায়হান আর মিসেস আসিয়াকে দেখে অবাক হলো খানিকটা। সে ভাবতেও পারেনি এমন জঘন্যভাবে ধরা পড়বে। মনে মনে আতঙ্কিত হয়ে ইন্তেহা ভাবল, এই হারামজাদার সাথে কেন যে লাগতে গিয়েছিলাম। বাবা যদি জানতে পারে যে এমপির বাড়িতে দেয়াল টপকে ঢুকেছি আর তার ছেলের গায়ে পানি ঢেলেছি, তবে তো আমার রক্ষে নেই। আমি তো নির্ঘাত শেষ। রৌদ্রবীর শান্ত কিন্তু শীতল গলায় উত্তর দিল। শি ইজ এ থিফ। মিস্টার রায়হান আর মিসেস আসিয়া অবাক হলেন। চোর নিজেকে চোর হিসেবে সম্বোধন করতে শুনে ইন্তেহার মেজাজ সপ্তমে চলল। ইন্তেহার রেগে চেঁচিয়ে বলল, তোর বাড়িতে কি আমার বালটা রাখা আছে যে আমি চুরি করতে আসবো? আমার ফালতু কথা বলবি না একদম। ইন্তেহার কথা শুনে রৌদ্রবীর রেগে তাকালো ওর দিকে। ঠিক তখনই এক অতি পরিচিত ও গম্ভীর কণ্ঠস্বর ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো। তাহলে এত রাতে অন্যের বাড়িতে কি করছিস? এই জন্যই কি রাতে দেরি করে বাড়ি ফিরিস? মানুষের বাসায় বসে দেয়াল টপকে বেড়াস? পরিচিত কণ্ঠস্বর শুনে ইন্তেহা চমকে তাকালো। তাকাতেই দেখলো সামনে দুই পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ভিরান। তার তীক্ষ্ণ দৃষ্টি ইন্তেহার অস্তিত্ব বিদ্ধ করছে। ইন্তেহা আতকে উঠে ভাবল, এ আবার কোত্থেকে এখানে টপকালো রে ভাই? ভিরানকে দেখে রৌদ্রবীরও বেশ অবাক হলো। ভিরান তীক্ষ্ণ নজরে একবার রৌদ্রবীর আর একবার ইন্তেহার দিকে তাকালো। ভিরান তীক্ষ্ণ নজরে একবার রৌদ্রবীর আর একবার ইন্তেহার দিকে তাকালো। রৌদ্রবীর এক হাতে ইন্তেহার হুডি ধরে আছে আর ইন্তেহা প্রায় ঝুলন্ত অবস্থায়, আর অন্য হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে সোজা দাঁড়িয়ে আছে। রৌদ্রবীর শরীর থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। ভিরান আরেকটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করলো, রৌদ্রবীরকে সে শ্যামলা রঙে দেখেছে, তবে এখন সে এত ফর্সা দেখাচ্ছে কিভাবে? আর এই বাড়িতেই বা তার কি কাজ? খান বংশের সাথে ওর কি সম্পর্ক? ইন্তেহাই বা কেন এত রাত্রে রৌদ্রবীরের সাথে? সবকিছু যেন এক অদ্ভুত ধাঁধার মতো জট পাকিয়ে গেল। তবে ইন্তেহার রৌদ্রবীরকে এভাবে একসাথে দেখে ভিরানের মন সায় দিল না। তার রাগ হলো ভীষণ। রৌদ্রবীরেরও ভালো লাগলো না ভিরানকে এখানে দেখে। ইন্তেহার প্রতি ভিরানের এই বিশেষ নজর রৌদ্রবীরের রাগকে আরো বাড়িয়ে দিল। ভিরান আর রৌদ্রবীর একে অপরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কোনো রিয়েক্ট করলো না, কারণ কেউই ইন্তেহার সামনে নিজেদের প্রকাশ করতে চায় না। এরই মাঝে উপস্থিত মিসেস তানিয়া বলে উঠলেন, ইন্তেহা, বাড়িতে ঝামেলা করিস সেটা না হয় বুঝলাম, এখন এইখানেও এসে গেছিস? ইন্তেহা বিরক্তি নিয়ে বলল, আরে বা চুপ করেন তো। এই দুই আপদ নিয়ে আছি মহা বিপদে। বাসায় গিয়ে আপনার কথা শুনবো আমি। ছাড় আমাকে। ইন্তেহার গালি শুনে মিসেস আসিয়া এবার রেগে গেলেন। তিনি বরাবরই ব্যক্তিত্ব সম্পন্ন শান্ত একজন মানুষ। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইন্তেহা মুখ বাঁকালো। রৌদ্রবীর সবার দিকে এক পলক তাকে আর কোনো কথা না বাড়ে ইন্তেহাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে শুরু করলো। মিস্টার আসিয়া এখনো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছেন। মিসেস তানিয়া মনে মনে প্রচন্ড রেগে গেলেন। সবার সামনে তাকে এভাবে অপমান করা হলো। তিনি রাগে দাঁতে দাঁত চাপলেন। রৌদ্রবীরকে যেতে দেখে ভিরানও বড় বড় পা ফেলে তাদের পেছনে গেল। ইন্তেহা পড়েছে ঘোর বিপদে, না পারছে নিজেকে ছাড়াতে, না পারছে কিছু করতে। শুধু তার মুখটাই অনর্গল চলছে। রৌদ্রবীরের মুখ এখনো পাথরের মতো গম্ভীর। সে ইন্তেহাকে টানতে টানতে সুইমিং পুলের পাড়ে নিয়ে এলো। এরপর পানির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজকে তোকে জন্মের মতো চুবে নিতে দেব। ইন্তেহা আটকে উঠল পানি দেখে। এই হাড় কাঁপানো শীতে পানির স্পর্শ মানে অবধারিত মৃত্যু। এমনিতেই শীতের ভয়ে 5 দিন ধরে সে গোসল করেনি। এখন যদি পানিতে পড়তে হয় তবে তো নির্ঘাত শেষ। ইন্তেহা রেগে চিৎকার করে বলল, এই দেখ, ভালো হবে না কিন্তু। তুই আমার সাথে এমনটা করতে পারিস না হারামজাদা। কিন্তু কে শুনে কার কথা? রৌদ্রবীর বাঁকা হেসে ইন্তেহাকে পানিতে ফেলে দিতে উদ্যত হতে পেছন থেকে এক শক্তিশালী হাত ইন্তেহাকে ধরে ফেলল। ইন্তেহার রৌদ্রবীর দুজনাই চমকে তাকালো। ভিরান শক্তভাবে ইন্তেহার হাত ধরে রেখেছে। ভিরানের চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। এটা দেখে রৌদ্রবীরের মাথায় আগুন ধরে গেল। এই ছেলের সাহস কি করে হয়? বারবার ইন্তেহাকে স্পর্শ করার, একবার ছেড়ে দিয়েছে বলে সে বারবার ছেড়ে দেবে না। ভিরান শক্ত কিন্তু শান্ত স্বরে বলল, ছাড় ওকে। কথাটা শোনা মাত্রই রৌদ্রবীরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই ছেলে কে হয় তাকে এটা বলার? রৌদ্রবীর আর নিজেকে আটকাতে পারল না। তার ভেতরের হিংস্রতা বেরিয়ে আসছে। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে উন্মত্ত হয়ে ভিরানের মুখে জোরে একটা ঘুষি বসিয়ে দিল। এরপর দাঁত চেপে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম হার।
রৌদ্রবীরের এই আকস্মিক আক্রমণের জন্য ভিরান একেবারেই প্রস্তুত ছিল না। সে 2 কদম পিছিয়ে গেল এবং তার হাত থেকে ইন্তেহার হাতটা ছুটে গেল। ভিরানের মাথায় এবার রক্ত চড়ে গেল। তার সাহস কি করে হয় ভিরান ক্রেভের গায়ে হাত তোলার, যেখানে সবাই তাকে ভয় পায়। ভিরানের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল, চোখগুলো লাল হয়ে গেল মুহূর্তেই। ভিরানও আর দেরি করলো না, পাল্টা এক প্রচণ্ড ঘুষি বসিয়ে দিল রৌদ্রবীরের মুখে। দুজনেরই ঠোঁটের কোণ থেকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু তাদের এতে কিছু যায় আসে না। কেউ কারো থেকে কম নয়, দুজনেই সমান। দুজনেই দুজনের কপাল চেপে ধরে একে অপরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, যেন এখনই একে অপরকে পুড়িয়ে ছাই করে দিবে। এই সুযোগে ইন্তেহা মুক্তি পেয়ে গেল। তাদের দুজনের উন্মাদনা দেখে ইন্তেহা বিড়বিড় করে বলল, চার শালা, এই সম্বন্ধে চ্যাংড়ারা হারামজাদার আবার কি হলো? আমার জন্য ঝগড়া করছে? বাহ, আমি তো দেখছি বেশ গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছি মানুষের জীবনে। নিজেকে মনে মনে বাহবা দিল ইন্তেহা, কিন্তু বেশিক্ষণ এই খুশিটা থাকলো না, কারণ এই দুজনের একজনও সুবিধার নয় তার জন্যে। একজন তাকে থাপ্পড় মেরেছে, পুলিশে দিয়েছে, অন্যজন তাকে জ্বালিয়ে মারছে দিনে দিনে। আজ দারুণ এক সুযোগ এসেছে দুইজনের উপর থেকেই প্রতিশোধ নেওয়ার। ইন্তেহার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠল। সে কিছু একটা ভেবে হঠাৎ সর্বশক্তি দিয়ে এক ধাক্কায় ভিরান আর রৌদ্রবীর দুজনকে একসাথে সুইমিং পুলে সেই বরফ শীতল পানিতে ফেলে দিল। হাড় কাঁপানো জানুয়ারির কনকনে ঠান্ডা পানি। ভিরান আর রৌদ্রবীর কেউ কল্পনাও করতে পারেনি যে এই মেয়েটি এমন কাণ্ড ঘটিয়ে বসবে। দুইজন একসাথে পানিতে পড়ে গেল। ধপাস করে শব্দ হতেই বিশাল সুইমিং পুলের জল ছিটে চারিদিকে ছড়িয়ে পড়ল। রৌদ্রবীর আর ভিরান দুজনেই অপ্রস্তুত অবস্থায় তলিয়ে গেল বরফ শীতল জলের নিচে। এখনও তারা হতবাক হয়ে আছে। ইন্তেহা সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে পকেটে থাকা তেঁতুল গাছের পাতা বাহির করে মুখে দিয়ে চিবোতে চিবোতে 2 কোমরে হাত দিয়ে এক বিজয়ের হাসি হাসল। তার চোখে মুখে চরম তৃপ্তি। সে বাঁকা হেসে বিদ্রুপে সুরে চিৎকার করে বলল, নে, এবার দেখ মজা শালা। এই ইন্তেহা ইহসানের সঙ্গে পাঙ্গা নেয়া, হ্যাঁ? যা, এক ঢিলে 2 পাখি মেরে দিলাম। এই ইন্তেহা ইহসানের বালটাও ফালাইতে পারবি না তোরা। এখন পানিতে নেমে প্রেম কর। ভিরান আর রৌদ্রবীর একে অপরের রাগ ভুলে গিয়ে ইন্তেহার দিকে রেগে তাকালো। পানির নিচে সেকেন্ড কয়েকের জন্য দুজনেরই নিঃশ্বাস আটকে আসছে। তারা হড়বড় করে উপরে ভেসে উঠল। তাদের অবস্থা শোচনীয়। শীতে দাঁতে দাঁত লেগে ঠকঠক করে কাঁপছে দুজনাই। ভিরান রাগে চিৎকার করতে চাইল, কিন্তু ঠান্ডায় তার কণ্ঠনালী জমে পাথর হয়ে গেছে। রৌদ্রবীরও হাত বাড়িয়ে ইন্তেহাকে ধরার চেষ্টা করলো, কিন্তু ইন্তেহা 2 কদম পিছিয়ে গিয়ে আরও জোরে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো আধার। তার মুখ ফ্যাকাশে, চোখে মুখে চরম আতঙ্ক। সে জানতো ইন্তেহা কিছু একটা ঘটাবে। ইন্তেহা এহসান বলে কথা। হাড়ে হাড়ে চিনে আধার এই মেয়েকে, কিন্তু সেটা যে এত বড় রূপ নেবে তা তার ভাবনার বাইরে ছিল। বাড়ির ভেতর থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, যে কোনো সময় গার্ডরা দিকে চলে আসবে। আধার দ্রুত ইন্তেহার হাত খপ করে ধরে ফেললো এবং সজোরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যেতে লাগলো। সে ফিসফিস করে আতঙ্কিত গলায় বলল, এইখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না, কিন্তু সব গন্ডগোল হয়ে গেছে। বাকিদের পরে চুবাস, আগে নিচের যান নিয়ে চল। ধরা পড়লে আজ নির্ঘাত জেলের ভাত খেতে হবে। ইন্তেহা পাতা চিবোতে চিবোতে বাঁকা হেসে পেছনে ফিরে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। সে যেতে যেতে চেঁচিয়ে বলল, আজ তো ট্রেলার দেখালাম, পুরো সিনেমা তো এখনো বাকি। আবার দেখা হলে দেখিয়ে দেব। আধার কোনো কথা না শুনে ইন্তেহাকে এক প্রকার পাজাকোলো করে দ্রুত অন্ধকার বাগানের দেয়ালের দিকে নিয়ে গেল। পেছনে রৌদ্রবীর আর ভিরানের ক্ষিপ্ত গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডা জল থেকে উঠে তাদের পক্ষে পিছু নেওয়া অসম্ভব। আধার আর ইন্তেহা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে পাঁচিল টপকে নেমে গেল। আধার আর ইন্তেহা কোনো মতে দেয়াল টপকে ওপারে আসতেই দেখলো তিমির সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। তিমির আভার ঘর থেকে বেরিয়ে ঠিক সময়ে দেয়াল পার হতে পেরেছে। তার চোখে মুখেও এক আশঙ্কার ছাপ ফুটে উঠেছে। ইন্তেহার আধার হন্তদন্ত নিচে নামতেই তিমি দ্রুত এগিয়ে এলো। 3 জন রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় একে অপরের সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই সবার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ করেই তারা 3 জন মাঝ রাস্তায় দাঁড়িয়ে একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। আধার হাসতে হাসতে প্রায় কুঁজো হয়ে গিয়ে বলল, কিন্তু তুই যে কাজটা করলি না, ওই 2টার চেহারা দেখার মতো ছিল। বরফ জলে এখন শয়তান 2টা গড়াগড়ি খাচ্ছে। তিমিরও হেসে দিয়ে বলল, আমি তো আবার ঘর থেকে বের হয়ে ভাবছিলাম তোরা হয়তো ধরা পড়ে গেছিস, কিন্তু এসে যা দেখলাম এটা আমার কল্পনাতেও ছিল না। তুই সত্যিও এক পিস ইন্তেহা। ইন্তেহা বিজয়ের ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল, এই ইন্তেহা হার মানতে জানে না। ভিরান আর রৌদ্রবীর ভাবছে ওরা খুব চালাক। এখন বুঝুক পানির স্বাদ কেমন। শহরের নির্জন রাস্তায় 3 বন্ধুর হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। অন্যদিকে ভিরান আর রৌদ্রবীর ড্রয়িং রুম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। তাদের অবস্থা দেখে যে কেউই আটকে উঠবে।
হাড় কাঁপানো শীতে ভিজে একাকার হয়ে দুজনেই থরথর করে কাঁপছে, যদিও তারা সেটা প্রকাশ করছে না। দুজনেই নিজেদের শক্ত রেখেছে, যেন তাদের কিছুই হয়নি। কিন্তু এই অসহ্য ঠান্ডাতেও তাদের মধ্যকার জেদ আর আক্রোশ বিন্দুমাত্র কমেনি। দুই মেরুর দুই বাঘের মতো তারা তখনও একে অপরের দিকে চরম ঘৃণার রাগে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। ভিরানের ভেজা দেখে মিসেস তানিয়া হাহাকার করে দ্রুত এগিয়ে এলেন। তিনি ভিরানের হাত ধরে ব্যাকুল কণ্ঠে বললেন, শীতে একেবারে ভিজে গেছিস, কি করে এসব হলো? অন্যদিকে মিস্টার রায়হান আর মিসেস আসিয়া দুজনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অত্যন্ত বিরক্ত বিব্রত। রৌদ্রবীরের শরীর থেকে টপটপ করে পানি ঝরছে। মিসেস আসিয়া পরিস্থিতি সামাল দিতে অত্যন্ত গম্ভীর এবং কঠোর স্বরে আদেশ দিলেন, তোমরা দুজন এখনই নিজের নিজের রুমে যাও এবং পোশাক পরিবর্তন করে নাও। এই কনকনে ঠান্ডা বেশিক্ষণ এভাবে থাকলে নির্ঘাত অসুখ বাঁধাবে। যাও। রৌদ্র অবাক হয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও যাবে কেন? ও রুমে মানে কি? মিসেস আসিয়া রেগে বললেন, both of you go to your room. মায়ের কথা শুনে রৌদ্রবীর শেষবারের মতো ভিরানের দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি ছুড়ে দিয়ে গটগট করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ভিরানও দাঁতে দাঁত চেপে কোনো কথা না বলে চোয়াল শক্ত করে উল্টো দিকে হাঁটা দিল। শহরের হট্টগোল থেকে দূরে নদীর পাড়ে নির্জন এক জায়গায় এসে বসেছে তিনজন। ইন্তেহা তিমিরের কাঁধে মাথা রেখে বসে আছে আর আধার ইন্তেহার কাঁধে। জানুয়ারির কনকনে ঠান্ডা বাতাস নদীর উপর দিয়ে বয়ে এসে গায়ে বিচ্ছে, কিন্তু সেই হাড় কাঁপানো শীত যেন এই তিনজনের রোমাঞ্চের কাছে হার মেনেছে। নদীর কালো জলের উপরে চাঁদের ভাঙা প্রতিফলন পড়ছে। তিনজনই পাশাপাশি বসে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। নীরবতা ভাঙল আধার। সে একটা লম্বা শ্বাস ফেলে কপালে ভাঁজ ফেলে বলল, একটা ব্যাপার খেয়াল করেছিস ইন্তেহা? ভিরান ভাই ওই খান ভিলায় কি করছিল? ব্যাপারটা কি একটু চিন্তার না? আধারের কথায় তিমিরও সায় দিল। ভিরানের সেখানে উপস্থিতি সত্যি এক রহস্যের সৃষ্টি করেছে। ইন্তেহা তিমিরের কাছ থেকে মাথা সরিয়ে হাঁটুর উপর চিবুক রেখে শূন্য দৃষ্টিতে নদীর জলের দিকে তাকিয়ে রইল। তার চোখেও চিন্তার ছায়া। তবে তার ভাবুক ভাবটা সে বেশিক্ষণ স্থায়ী হলো না। সে হাই তুলল, এরপর অবহেলার সুরে বলল, চিন্তা তো বটেই, কিন্তু তাতে আমাদের কি? ওই শালা জাহান্নামে যাক নয়তো খান বিলায়, তাতে আমার কি? একানো আসে যায় না। তিমির একটু গম্ভীর হয়ে বলল, তোর আসে যায় না বললে তো হবে না। কিন্তু ভিরান যদি ওই বাড়িতে আগে থেকে উপস্থিত থাকে তবে ওর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। ইন্তেহা পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে দিয়ে তার ছেলের সাথে বলল, আরে ধুর, বাদ দে তো। আপাতত অনেক ধকল গেছে, এখন ওসব মাথায় ভেবে মাথা নষ্ট করতে চাই না। আধার হেসে বলল, তুই পারিসও বটে। ভার্সিটির প্রফেসর প্লাস বিজনেসম্যান আর এমপির ছেলেকে চুবিয়ে এসে এত নিশ্চিন্তে বসে আছিস। ইন্তেহা চাঁদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমিও ইরফান খানের মেয়ে, আমার বাবার পাওয়ারও কম না, শুধু ওই শালি সব নষ্টের মূল। তিন বন্ধু আবারও হেসে উঠল ইন্তেহার কথা শুনে। নদীর কলকল ধ্বনিয়া রাতের নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত মায়া তৈরি করলো চারিদিকে। তিমির নদীর স্রোতের দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলল, আমাদের তিনজনের জীবনের পরিণতি কি হবে কখনো ভেবে দেখেছিস? এই ছন্ন ছাড়া আর ভবঘুরে জীবন, কোনো পিছুটান নেই। এইভাবে কি জীবন চলে? আমাদের এই ত্রিগুণের গন্তব্য কোথায়? আদৌ কি আমরা পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে? ইন্তেহা এতক্ষণ চুইংগাম চিবোচ্ছিল নিশ্চিন্তে। তার কাজই এটা, অবসর টাইমে চুইংগাম চাবানো, ললিপপ খাওয়া। তিমিরের কথা শুনে সে স্থির হয়ে গেল। ইন্তেহার মুখের বাঁকা হাসির রেখাটা মিলিয়ে গেল। সে নদীর কালো জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আধারও চুপ হয়ে গেছে। তার হাতে থাকা গিটারের তারে একটা অনিচ্ছাকৃত টুং শব্দ হলো। সে নিচু স্বরে বলল, গন্তব্য জানি না ঠিক। আমাদের মতো মানুষদের কোনো নির্দিষ্ট ম্যাপ থাকে না, আমরা শুধু স্রোতে গা ভাসাতে জানি। ইন্তেহা এবার মাথা তুলে তিমিরের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার কোনো পরিণতি নেই। আমরা একদিন এভাবেই হয়তো নিঃশেষ হয়ে যাব। সবাইকে একদিন না একদিন নিঃশেষ হতেই হয়। ইন্তেহার কথা শুনে নদীর পাড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাস একটু বেশি শীতল হয়ে গেল। তিমির দীর্ঘশ্বাস ফেলে ইন্তেহার দিকে তাকালো। তার চোখে এক গভীর মমতা, যা হয়তো সচরাচর ফুটে ওঠে না। তিমির ম্লান হেসে বলল, নিঃশেষ হলেও একসাথেই হব। আধার গিটারের তারে আলতো করে আঙ্গুল চালালো। এরপর ম্লান হেসে বলল, আমাদের এই বন্ধুত্ব যদি কখনো ভেঙে যায়, ধর যদি এন্তু কোনোদিন সংসারী হয়ে যায়, কিংবা তুই নিজেকে কোনো কর্পোরেট অফিসের এসি রুমে বন্দি করে ফেলিস, তখন আমাকে তো একাই এই গিটার নিয়ে স্টেশনে বসতে হবে। ইন্তেহা চুইংগামটা মুখ থেকে ফেলে দিয়ে আধারের কান ধরে একটা জোরে টান দিল। আধার ব্যথায় কুকিয়ে উঠতে ইন্তেহা ফুঁসে উঠে বলল, সারা ফালতু কথা বলবি না একদম। আমি আর সংসারে কোন শালা কপালে হাত দিয়ে বসে আছে যে আমাকে বিয়ে করবে?
নিজের হাতে নিজের ভাগ্য শেষ করবে নাকি? আর তুমি তো আভার পেছনে ঘুরতেই জীবন পার করে দিবে। আমাদের এই আড্ডা মরার আগে পর্যন্ত বন্ধ হবে না, বুঝলে? যেদিন আমরা আলাদা হব সেদিন তিনজনই পৃথিবী ত্যাগ করব। তিমির হো হো করে হেসে উঠল ইন্তেহার কথায়। সে ইন্তেহার মাথায় হাত রেখে বলল, তুই যেখানে আমরা সেখানে। তুই আমাদের বন্ধুত্বের খুঁটি। একটা কথা মনে রাখিস, খুঁটি নড়বড়ে হয়ে গেলে সব শেষ। আধার 2 হাত পেছনে নিয়ে পিছনে একটু হেলে আকাশের দিকে তাকিয়ে মাটিতে ভর দিয়ে বলল, তুই আমাদের ত্রিকোণের পান। ইন্তেহা কিছু বলল না। কিছুক্ষণ পর সে তিমিরের পকেট থেকে তার রুমালটা বের করে নিয়ে গোল করে পেঁচাতে পেঁচাতে বলল, আজকের রাতটা না দারুণ ছিল রে। একদিকে রৌদ্রবীরের এই রাগী চেহারা, আবার অন্যদিকে বিরান ভাইয়ের ওই অগ্নি চাহনি। বিরান ভাই তো কাল নিশ্চিত আমাকে কাঁচা চিবিয়ে খাবে। তিমির ইন্তেহার দিকে আর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস কিন্তু। বিরান, ক্রেইভ আর রৌদ্রীর শাহরিয়ার খান দুইজনেই কিন্তু ভয়ঙ্কর জেতি। আজকের এই ঘটনা ওরা সহজে হজম করবে না। ইন্তেহা থোড়ায় কেয়ার করার ভঙ্গিতে ঘাড় নাড়ালো। সে আকাশের দিকে হাত বাড়িয়ে চারটাকে ধরার চেষ্টা করলো। তারপর অদ্ভুত এক মায়াবী স্বরে বলল, আগুন ছাড়া তো আবার খেলা জমে না। আধার বলল, কিন্তু জানিস তো, বেশি উত্তাপ অনেক সময় পুড়িয়ে ছাই করে দেয়। আজ কিন্তু তুই একা ছিলি না, আমরাও ছিলাম। ধরা পড়লে আজ তিনজনই ছেলের ফাঁদ খেতাম। ইন্তেহা খিলখিল করে হেসে উঠল। সে হাসতে হাসতে তিমিরের উপর গড়িয়ে পড়ল। বলল, আরে শালা, জেলখানায় গেলে কি আর খারাপ হতো? সেখানেও তো আড্ডা দেওয়া যেত, ফ্রিতে থাকা খাওয়া, পুলিশে গালি দেয়া, শ্বশুরবাড়ির আপ্যায়ন পেতি। তিমির আর আধার দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। ইন্তেহার এই পাগলামি, তাদের এই ভবঘুরে জীবনের একমাত্র আনন্দ। রাত বাড়ছে, নদীর পাড়ের কুয়াশা আরো ঘন হচ্ছে, ল্যাম্পপোস্টের আলোগুলো অনেক দূরে টিমটিম করে জ্বলছে, কিন্তু এই তিনজন বন্ধুর আড্ডা যেন শেষ হওয়ার নয়। তিমির হঠাৎ পকেট থেকে একটা লকেট বের করে ইন্তেহার দিকে বাড়িয়ে দিল। লকেটটা পিতলের তৈরি, বেশ পুরনো। ইন্তেহা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা আবার কি? তিমির বলল, তোর জন্য কিছু জিনিস কিনতে পাঠিয়েছিল বাবা। এটা দেখে পছন্দ হলো, তাই তোর জন্য নিয়ে এলাম। মনে হলো এটা তোর স্টাইলের সাথে ভালো মানাবে। একেবারে ডাইনি ডাইনি ভাইব আসবে। ইন্তেহা লকেটটা হাতে নিয়ে ঘাড় কাত করে দেখলো, ব্লেটের ডিজাইন করা। ইন্তেহার পছন্দ হলো বেশি। একটা হাসি দিয়ে বলল, পারফেক্ট। আধারও খুশি হলো ইন্তেহাকে খুশি দেখে। আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আধার উঠে দাঁড়ালো। সে গিটারটা হাতে নিয়ে গায়ের জ্যাকেটটা টেনে ঠিক করে বলল, অনেক হয়েছে, এবার বাড়ি চল। ইন্তেহার তিমিরও উঠে দাঁড়ালো। তিনজন পাশাপাশি হাঁটতে লাগলো পিচ ঢালা অন্ধকার রাস্তা দিয়ে। তাদের হাসির শব্দ আর জুতোর ঠোকার আওয়াজ রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। তারা জানে না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু তারা জানে যতক্ষণ তারা তিনজন একসাথে আছে পৃথিবীর কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারবে না। পরদিন সকালে জানালার পর্দা ভেদ করে আসা তীব্র রোদে ইন্তেহার ঘুম ভাঙার বদলে মেজাজ আরও বিগড়ে গেল। রাতে নদীর পাড়ে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। শরীরটা এলিয়ে কেবল ঘুমের রাজ্যে ডুব দিয়েছে। তখনই শুরু হলো যন্ত্রণার এক নতুন অধ্যায়। নূর দরজায় সজোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। খাটের কাছে গিয়ে ইন্তেহার কম্বলটা ধরে হ্যাচকা টান মেরে সে চিৎকার করে বলতে লাগলো, আপু ওঠো, কত বেলা হয়েছে জানো? নিচে বাবা ডাকছে, তাড়াতাড়ি ওঠো। ইন্তেহা না উঠে উল্টো আধা বোঝা চোখে বালিশটা জড়িয়ে ধরে আরো কুকড়ে গেল। দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে বলল, আরে বল, যা তো ঘুমোতে দে আমায়। নূরও দমবার পাত্রী নয়। সে ইন্তেহার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আপু সূর্য উঠে গেছে তো, সবাই নাস্তা খেয়ে ফেলেছে, তুমি এখনো পড়ে আছো? ঝাঁকানোর ফলে বাধ্য হয়ে ইন্তেহা এবার একটা চোখ পিটপিট করে মেলল। ঘুমের ঘোরে কর্কশ্বরে উত্তর দিল, সূর্য আমার আগে ঘুমায়, তাই আগে উঠেছে। আমি সূর্যের সাথে পাল্লা দিতে চাইনি। যা এখান থেকে, নইলে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবো। ইন্তেহার কথায় নূর এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। সে জানে ইন্তেহার মেজাজ কতটা খতরনাক, তবুও সে দমে না গিয়ে বলল, বাবা ড্রয়িং রুমে বসে তোমার কথা জিজ্ঞেস করছে, মনে হয় কাল রাতের কোনো খবর কানে গিয়েছে। এবার কিন্তু তোমার কপালে দুঃখ আছে। বাবা নামটা শুনতে ইন্তেহা শরীরের ভিতর দিয়ে একটা হালকা বিদ্যুৎ খেলে গেল। কাল রাতে খানবিলার লঙ্কাকাণ্ড, রৌদ্রবীর আর ভিরানকে সুইমিং পুলে চুবানো দৃশ্যটা মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল, কিন্তু ইন্তেহার ভয় লাগলো না। ইন্তেহার ঠোঁটের কোণে অজান্তে একটা শয়তানি হাসি ফুটে উঠল। সে হাই তুলে উঠে বসলো। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, ইন্তেহা ইহসানের কপালে দুঃখ লেখা এত সহজ না। ওই দুই চ্যাংড়া এখন নিশ্চয়ই নাকি সর্দি নিয়ে বসে আছে। যা বাবাকে গিয়ে বল আমি আসছি। নূর অবাক হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না ইন্তেহা
কোন দুই চ্যাংড়ার কথা বলছে। তবে এটুকু নিশ্চিত হলো যে কাল রাতে বড়সড় কোনো অঘটন ঘটিয়ে সে বাড়ি ফিরেছে। নূর তো আন্দাজে বলেছিল। ইন্তেহা খাট থেকে নেমে দাঁড়াতেই শরীরের ব্যথা একটু কুকিয়ে উঠল। কাল দেয়াল টপকানো ধস্তাধস্তিতে পেশিতে টান লেগেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে তিমিরের দেওয়া ব্লেড আকৃতির লকেটটা হাত দিয়ে ছুঁয়ে দেখল। গলার নিচে লকেটটা তার জেদি সত্তাটাকে উপস্থাপন করছে। নূর চলে গেল নিজের কাজে। চোখে মুখে পানি দিয়ে কোনো মতে নিজেকে একটু চাঙা করে নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামতেই তার কানে এলো মিসেস নীলার তীক্ষ্ণ আর কর্কশ কণ্ঠস্বর। মিসেস নীলা ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছিলেন, কিন্তু ইন্তেহাকে দেখেই যেন তার পিত্তি জ্বলে উঠল। মিসেস নীলা চায়ের কাপটা শব্দ করে টেবিলের উপর রেখে মুখ বাঁকিয়ে বললেন, মহারানীর এখন ঘুম ভাঙলো? রাত বিরাতে রাস্তার টোকাইদের মতো বাইরে টোটো করে ঘুরে বেড়ালে তো বেলা 12টা পর্যন্ত ঘুমানোরই কথা। বংশের নামটা তো ডুবাচ্ছই। এখন কি পাড়ার মানুষের কাছে মুখ দেখানো বন্ধ করে ছাড়বে? ছি, কি মেয়ে রে বাবা, স্বভাব চরিত্রে কোনো শ্রী নেই। ইন্তেহা সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে মিসেস নীলার দিকে একবার তাকালো। তার চোখে মুখে কোনো বিকার নেই, যেন সামনে কেউ কথা বলছে না, বরং কোনো বিরক্তিকর মাঝে ভ্যান ভ্যান করছে। মিসেস নীলার কথাকে পুরোপুরি অগ্রাহ্য করে সে হাই তুলতে তুলতে কানের পেছনে চুল গুজল। নীলার কোনো কথাই তার কানে ঢুকলো না। সে সোজা মিস্টার এহসানের দিকে তাকালো, যিনি খবরের কাগজ হাতে গম্ভীর মুখে বসে আছে। মিসেস নীলা ইন্তেহার এই পাত্তা না দেওয়া দেখে আরো জ্বলে উঠলেন। চিৎকার করে বললেন, কথা কানে যায় না? বেয়াদবি তো রক্তে মিশে গেছে। এই ঢঙ্গি মেয়েকে দিয়ে এই বাড়ির কোনো কল্যাণ হবে না। ইন্তেহা এবার মিসেস নীলার দিকে ফিরে খুব শান্ত গলায় বলল, আপনার চায়ের কাপে মনে হয় চিনি কম হয়েছে, তাই কথাগুলো এত তিতা লাগছে। যান, গিয়ে আর একটু চিনি খেয়ে আসেন। আর আমার কানের পর্দা বেশ শক্ত, আপনার এই চিৎকারে কিচ্ছু হবে না। ইন্তেহার কথা শুনে মিসেস নীলার মুখ অপমানে লাল হয়ে গেল। তিনি কিছু বলতে যাবেন, তার আগে মিস্টার এহসান খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রাখলেন। মিস্টার এহসানের গম্ভীর মুখ দেখে ঘরের পরিবেশটা মুহূর্তে ভারী হয়ে উঠল। মিস্টার এহসান শান্ত কিন্তু অত্যন্ত শীতল কণ্ঠে ইন্তেহার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কালকে কখন বাড়ি ফিরবে ইফতেহা? ইন্তেহা মিস্টার এহসানের চোখের দিকে সরাসরি তাকালো, কিন্তু তার মধ্যে কোনো ভয় বা লুকানোর চেষ্টা নেই। সে বেশ ভাবলেশীন ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে জবাব দিল, 2টা-3টা নাগাদ। এহসান খানের কপালে ভাঁজ পড়ল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্তেহার দিকে তাকিয়ে রইলেন। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। আবারও মিসেস নীলা মনে মনে খুশি হলেন, এই ভেবে যে এবার হয়তো ইন্তেহা বড় কোনো শাস্তির মুখে পড়বে। কিন্তু ইন্তেহা আগের মতোই নির্বিকার দাঁড়িয়ে আছে, যেন গভীর রাতে বাড়ি ফেরাটা তার কাছে অতি সাধারণ কোনো ঘটনা। মিস্টার এহসান ইন্তেহার উত্তরের ধরন দেখেও একটু বিচলিত হলেন না। তিনি জানেন ইন্তেহাকে শাসন করা জ্বলন্ত আগুনে হাত দেওয়া সমান কথা। বাপকা বেটি বলে কথা মনে মনে হাসলেন তিনি, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। তিনি খবরের কাগজটা পাশে রেখে অত্যন্ত শান্ত কিন্তু আদেশসূচক কণ্ঠে বললেন, নাস্তা করে তৈরি হয়ে ভার্সিটি যাও। আর শোনো, আজকে বিকেলে ফার্স্ট বাড়ি ফিরবে। শপিংয়ে যেতে হবে। নূর আর রিভানের বিয়ের কেনাকাটা শুরু করা দরকার। মিস্টার এহসানের মুখে ভিরানের নামটা শোনা মাত্র ইন্তেহার শরীর রিরি করে উঠল। কাল রাতে যাকে বরফ জলে চুবিয়ে এসেছে, আজ তার বিয়ের শপিং করতে হবে ভাবতেই তার পিত্তি জ্বলে গেল। সে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চরম বিরক্তি নিয়ে বলল, এসব কলের জিনিসে আমার না কোনো ইন্টারেস্ট নেই। যার বিয়ে সেই যাবে, আমাকে কেন? ইন্তেহার মুখে এমন ভাষা শুনে মিসেস নীলা আটকে উঠলেন। তিনি নাক কুচকে এহসান খানের দিকে তাকিয়ে বললেন, শুনলেন তো মেয়ের কথা, বোনের বিয়ের শপিংয়ে যাবে না, অথচ রাতভর বাইরে টোটো করবে। এই অভদ্র মেয়েটাকে সাথে নিলে মান সম্মান আর আস্ত থাকবে না। ইন্তেহা মিসেস নীলার দিকে একবার বিষ দৃষ্টিতে তাকিয়ে এবার মিস্টার এহসানের দিকে ফিরল। মিস্টার এহসান মিসেস নীলার কথায় কান্না দিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে স্থির গলায় বললেন, ইন্টারেস্ট থাক বা না থাক, পরিবারের বড় মেয়ে হিসেবে তোমাকে থাকতে হবে। ভিরানও আমাদের সাথে থাকবে। বিকেলে 5টায় তৈরি থেকো। ভিরানও থাকবে। কথাটা শুনে ইন্তেহার মাথায় যেন রক্ত চড়ে গেল। কালকের অপমানের শোধ নেওয়ার জন্য ভিরান নিশ্চয়ই ওত পেতে আছে, আর এখন তার সাথে গিয়ে শপিং করতে হবে। কিন্তু সে মিস্টার এহসানের মুখের উপর আর কথা বাড়ালো না, কারণ সে জানে মিস্টার এহসান একবার সিদ্ধান্ত নিলে সেটা সহজে নড়চড় হয় না। বিকালের পরন্ত রোদ কেবল ফিকে হতে শুরু করেছে। আধার তার বাইক নিয়ে তিমিরের অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে তিমির অফিস থেকে বেরিয়ে এলো। সারাদিনের কাজের চাপে ওর চেহারায় কিছুটা ক্লান্তি থাকলেও বন্ধুদের দেখার সাথে সাথে সেটা উধাও হয়ে গেল। ওদিকে ইন্তেহা আগে থেকে নিজের বাইকে আয়েশ করে বসে আছে। ওর গলায় ব্লেড ডিজাইনের লকেটটা চকচক করছে, আর চোখে মুখে দুনিয়াদারির মাইরে বাপ টাইপ। তিমির বাইকের কাছে আসতে ইন্তেহার টিপ্পনি কেটে বলল, কিরে কর্পোরেট গোলাম,
ফাইল সই করতে করতে আঙুলে কড়া পড়ে গেল নাকি? তিমির হেসে আধারের বাইকে উঠে পড়ল। আধার হ্যান্ডেল ধরে স্টার্ট দিতে বাইকটা তীরের মতো শহরের প্রধান সড়কের দিকে ছুটতে শুরু করলো। বাতাসের ঝাপটায় ইন্তেহা চুল উঠছে। তিনজনের অট্টহাসিতে রাস্তার ধারের মানুষগুলো ভ্রু কুঁচকে তাকাচ্ছে, কিন্তু তাদের ওসব দেখার সময় কোথায়? তারা তো নিজেদের তৈরি করা এক আলাদা জগতে বাস করে। শহরের মোড়ে জ্যামে আটকে গেল। তখনই দেখলো পাশে কয়েকটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ভাবভঙ্গি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। একজন ইন্তেহার দিকে তাকিয়ে আজে বাজে অঙ্গভঙ্গি করে একটা শীষ দিল। ব্যাস, ইন্তেহার শরীরে বারুদ জ্বলতে 1 সেকেন্ডও সময় লাগলো না। সে বাইক থেকে নেমে শটান গিয়ে ছেলের বাইকের সামনে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে কর্কশ স্বরে বলল, বেয়াদবের দল, চোখ কি ঘরে রেখে আসছিস নাকি পকেটে? ললিপপ খাওয়ার বয়স তো পার হলো না, আসছিস ইন্তেহাই এহসানের সামনে ঢং করতে? হ্যাঁ, ছেলেটা দমে না গিয়ে পাল্টা কিছু একটা বলতে যাবে অমনি আধার আর তিমিরও বাইক থেকে নেমে এলো। আধার তার গিটারের ব্যাগটা শক্ত করে ধরে বলল, মুখ সামলে কথা বলবি, না হলে এই গিটার দিয়ে তোর মাথায় আজ সুর তুলব। শুরু হলো হাতাহাতি। দুই পক্ষের চেঁচামেচিতে রাস্তার মাঝখানে জটলা পেকে গেল। ইন্তেহা এক ফাঁকে ছেলেটার কলার চেপে ধরে কষে কয়েকটা থাপ্পড় আর লাথি বসিয়ে দিল। ওদিকে তিমির ঝগড়া থামাতে গিয়ে নিজেও মারপিটে জড়িয়ে পড়ল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, ঠিক তখনই সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে হাজির। কর্তব্যরত পুলিশ অফিসার গাড়ি থেকে নেমেই গম্ভীর গলায় বললেন, খুব তো মাস্তানি হচ্ছে মাঝ রাস্তায়। সব কয়টাকে গাড়িতে তোলো, থানায় নিয়ে এদের বিচার হবে। তিমির আর আধার সহ ছেলেগুলো কিছুটা ভরকালো পুলিশ দেখে, কিন্তু ইন্তেহা পুলিশ দেখেও দমল না। উল্টো সে গটগট করে পুলিশের ভ্যানের দিকে এগুতে এগুতে বলল, চলুন, আপনার থানার ভাত কতটুকু স্বাদ সেটা আজ খেয়েই আসি। তবে মনে রাখবেন অফিসার, এই ইন্তেহাকে আটকে আটকে রাখা এতটাও সহজ না। শহরের নামকরা পুলিশ স্টেশনের হাজতের সামনে তিনজনকে আর ওই বখাটে ছেলেদের দলটা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আধার বিরক্ত হয়ে তিমিরকে ফিসফিস করে বলল, কিরে তিমির, বিকেলে শপিংয়ে যাওয়ার কথা ছিল না? এখন তো মনে হচ্ছে থানার ডাল রুটি শপিং করতে হবে। তিমির একটা দীর্ঘশ্বাস ফেলে ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা হেলান দিয়ে চুইংগাম চিবোচ্ছে, যেন সে কোনো পিকনিকে এসেছে। কিছুক্ষণ পর হাবিব অর্থাৎ পুলিশ অফিসার গর্জে উঠে বললেন, ছেলেগুলোকে বড় ছেলে ঢুকাও আর এই মেয়েটাকে আলাদা ছোট ছেলে নিয়ে যাও। হাজতে এসো চুইংগাম চিবানো, সাহস তো কম না। কথাটা শুনে যেই না পুলিশ কনস্টেবল ইন্তেহার হাত ধরতে গেছে, অমনি শুরু হলো হাই ভোল্টেজ ড্রামা। ইন্তেহা এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আধারের হাত এমনভাবে খামচে ধরলো যেন যুগ যুগান্তরের বিচ্ছেদ হতে চলেছে। আধার চমকে তাকালো। এটা দেখে ইন্তেহা চোখ টিপ মারল। আধার বুঝে গেল কাহিনী। ইন্তেহা কান্না ভেজা গলা একদম সিনেমার নায়িকার মতো করে বলল, না, এটা হতে পারে না। খবরদার, আমাদের আলাদা করবে না অফিসার। আধার ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। ও আমার নিঃশ্বাস, ও আমার অক্সিজেন। হাজতে গেলে আমরা একসাথেই পৌঁছবো। আধারও কম যায় না। সে ইন্তেহার হাত ধরে টুকরে কেঁদে ওঠার ভান করলো। ওর গিটার ব্যাগটা একপাশে নামিয়ে রেখে সে মেঝেতে বসে পড়ার উপক্রম করলো। এরপর ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলল, স্যার, দোহাই আপনার, আমাদের হৃৎপিণ্ড দুটো এভাবে আলাদা করবেন না। ইন্তেহা ছাড়া এই আধারের জীবনে শুধু অন্ধকারই থাকবে। আমাদের একই সেলে রাখুন। প্রয়োজনে আমরা মেঝেতে শুয়ে থাকবো, তবুও বিরহ সইতে পারবো না স্যার গো। পুলিশ অফিসার হাবিব হা করে তাকিয়ে রইলেন। তার 20 বছরের ক্যারিয়ারে হাজতে ঢোকার সময় এমন লাইলি মজনু পারফরমেন্স তিনি কখনো দেখেননি। তিনি তোতলাতে তোতলাতে বললেন, আরে আরে, এটা থানা, কোনো বাসুরঘর না। ছেলে আর মেয়ে কি এক সেলে থাকে নাকি? আইন আছে না? কথাটা শুনে ইন্তেহা পুলিশ অফিসারের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আইন? কিসের আইন? যে আইন ভালোবাসা মানুষকে আলাদা করে, সেই আইন আমি মানি না। আধা, তুমি ভয় পেও না। তুমি আমার কিডনি আর আমি তোমার লিভার। যদি ওরা আমাদের আলাদা করে, আমি হাজতের গ্রিল চিবিয়ে খেয়ে ফেলবো। তিমির এতক্ষণ পাশে দাঁড়িয়ে কপাল চাপড়া। ছেলেদের পাগলামি দেখে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে সজোরে একটা ধমক দিয়ে উঠল, ওই থামবি তোরা? মরে যাই আমি তোদের যন্ত্রণায়। ড্রামা করার জায়গা পাস না? ইন্তেহা, তুই কি ভুলে গেছিস তোর বাবা বিকেল 5টায় শপিংয়ে যাওয়ার জন্য তোকে খুঁজতে শুরু করবে? আর আধার, তুই তো সারাক্ষণ বলিস ইন্তেহার যন্ত্রণা তুই অতিষ্ঠ। এখন আবার অক্সিজেন হয়ে গেলি কবে থেকে? তিমিরের ধমক খেয়ে আধার আর ইন্তেহা 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, কিন্তু দমবার পাত্রী ইন্তেহা নয়। সে তিমিরের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই চুপ কর, কর্পোরেট গোলামের পুত কোথাকার। তুই তো রোবট হয়ে গেছিস। তুই প্রেমের মর্ম বুঝবি কি? আধারও মাথা নাড়ালো। ইন্তেহা আবার অফিসারের দিকে ফিরে করুণ সুরে বলল, অন্তত 10 মিনিটের জন্য আমাদের একসাথে হ্যান্ডকাফ পরিয়ে রাখুন।
এই শেষ দেখাটা যেন মধুর হয় স্যার। হাবিব সাহেব নিজের মাথায় হাত দিয়ে চেয়ারে ধপ করে বসে পড়লেন। তার অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে। তিনি ভাবছেন আজ দিনটা বোধহয় কোনো অমঙ্গল সংকেত নিয়ে শুরু হয়েছে, যে এদের সাথে দেখা হলো। অন্যদিকে ইন্তেহার আধারে থিয়েটার এখনো চলছে। হাবিব সাহেব এবার রাগী গলায় বললেন, ওরে কে আছিস? এই মেয়েটাকে ওই পাশের সেলে তাড়াতাড়ি নিয়ে যা, আর এই দুইটাকে হাজতে ঢুকা। ব্যাস, ইন্তেহার আধার একে অপরের হাত এমনভাবে আঁকড়ে ধরল যেন তারা টাইটানিক জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে আর জাহাজ ডুবছে। ইন্তেহা চিৎকার করে বলল, না 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 অফিসার, আপনি কি মানুষ না পাষাণ? আপনি কি জানেন না আধার আর আমি একই বৃন্তে দুটি ফুল? ও যদি ওপাশে যায় তবে আমার এই হৃৎপিণ্ডটা স্রেফ পাম্প করা বন্ধ করে দেবে। ওগো আধার, তুমি আমায় ছেড়ে যেও না। আধার একদম দেবদাসের স্টাইলে কপালে হাত দিয়ে বলল, ইন্তেহা, তুমি ছাড়া এই লকআপ আমার কাছে মেকআপ। স্যার, যদি আলাদা করতে হয় তবে আমার এই হাতটা কেটে ওর সেলে দিয়ে আসেন, অন্তত ওটা ধরেও শান্তিতে ঘুমোতে পারবে। হাবিব সাহেব থতমত খেয়ে বললেন, হাত কাটবি মানে? এই মিয়া, এটা কি মগের মুল্লুক? এই কনস্টেবল দত্ত এদের। দুইজন কনস্টেবল যে এগোতে যাবে ইন্তেহা নিজের গলার ব্লেড লকেটটা দেখিয়ে বলল, খবরদার কাছে আসবে না কেউ। যদি আমাদের আলাদা করেন আমি এক্ষুনি এখানে অনশনে বসবো, আর আমার সাথে এই দুই ছেলেও না খেয়ে শুকিয়ে শুটকি হয়ে যাবে। তখন আপনাদের থানার সামনে মানবাধিকার কর্মীরা মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে থাকবে, আর খবরের কাগজে হেডলাইন হবে থানার নিষ্ঠুরতায় 3 বন্ধুর বিচ্ছেদ। তিমির এতক্ষণ দেয়ালের সাথে মাথা ঠুকছিল এদের কাণ্ড দেখে। সে আর সহ্য করতে না পেরে ফুঁসে উঠে বলল, শাট আপ, তোরা কি পাগল হয়েছিস? ইন্তেহা, তুই না কাল বললি আধার একটা গাধা? গাধার সাথে এখন কিসের প্রেম রে ভাই? অফিসার প্লিজ এদের একটা ডান্ডা মেরে ঠান্ডা করেন, না হলে আমার মান সম্মান সব যাবে। ইন্তেহা তিমিরের দিকে এক চোখ ছোট করে তাকালো, তারপর পুলিশের দিকে ফিরে আবারও সুর পাল্টে ফেলে বলল, সো তুমি আসলে হিংসে করছে। ওর কোনো গার্লফ্রেন্ড নেই তো, তাই আমাদের বিচ্ছেদ দেখতে চাইছে। আপনি ওকে আলাদা সেলে দিন, কিন্তু আধার আর আমাকে একটা ছোট চুল অন্তত দিন, যাতে আমরা হাত ধরে বসে রাতটা কাটাতে পারি। পুলিশ অফিসারের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে চুরচুর হয়ে গেল। তিনি নিজের টুপিটা টেবিলের উপর আছাড় দিয়ে চিৎকার করে বললেন, ওরে বাবা রে, তোদের হাতে পায়ে ধরি, তোরা থানা থেকে যা। তোদের আর 1 সেকেন্ডও দেখলে আমার হার্ট অ্যাটাক হবে। এই কনস্টেবল, এদের জুতুর ভিতে খুলে দিয়ে এখনই গেটের বাইরে বের করে দে। আর কোনোদিন যদি এই এলাকার তোদের দেখি, আমি নিজে বিষ খেয়ে মরবো। কথাটা শুনেই বাঁকা হেসে ইন্তেহা সাথে সাথে কান্না থামিয়ে চুইংগামটা আবারও চিবাতে শুরু করলো। সে ভাবলেশীন মুখে বলল, আরে অফিসার, এত ইমোশনাল হচ্ছেন কেন? আমরা তো ভাবলাম চা বিস্কিট খেয়ে আড্ডা দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে অনুরোধ করছেন তবে আমরা চলেই যাই। কথাটা বলেই তিনজন ভো দৌড়। থানার বাইরে এসে ইন্তেহার আধার একে অপরের হাত ছেড়ে দিয়ে হাই ফাইভ দিল। আধার এসে বলল, বস, তোর এই হৃৎপিণ্ড পাম্প বন্ধ করে দিবে। ডায়লগটা কিন্তু অস্কার পাওয়ার মতো ছিল। ইন্তেহা তির্যক হেসে বলল, আরে ওটা তো ট্রেলার ছিল। ওই শালির হাড় মাংস আলাদা না করলে আমার নামই ইমতেহান। এখন শপিং মলের এসি বাতাসে গিয়ে একটু মেজাজ ঠান্ডা করি। তিমির পেছনে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলতে লাগলো, আমি নিশ্চিত আজ শপিং মলের সিকিউরিটি গার্ডরাও চাকরি ছেড়ে পালাবে এদের জন্য। রৌদ্রবীর, ভিরান, আভা আর নূর শপিং মলে দাঁড়িয়ে ইন্তেহার জন্য অপেক্ষা করছে। রৌদ্রবীর বা ভিরান কারো বিন্দুমাত্র আসার ইচ্ছা ছিল না, তাদের এসবে আগ্রহ নেই, কিন্তু ইন্তেহা থাকবে শুনে দুজন এখানে আসার সিদ্ধান্ত নেয়। রৌদ্রবীরের পরনে ছিল একটা কালো শার্ট আর লুঙ্গি, ভিরানের গায়ে কালো শার্ট আর প্যান্ট। কাকতালীয়ভাবে দুজনে একই ধরনের পোশাকে সেখানে উপস্থিত। ওদিকে আভা আর নূর নিজেদের মধ্যে গল্পে মেতে উঠেছে। অল্প সময়ের পরিচয়ে তাদের দুজনার ভাইব মিলে যায়, দারুণ আড্ডা জমে উঠেছে। কিছুক্ষণ পর সেখানে হাসিফ আর আয়ান এসে উপস্থিত হলো। ভিরানকে দেখে অবাক হয়ে হাসিফ জিজ্ঞাসা করলো, ভাই, এই ভিরান এখানে কি করছে? রৌদ্রবীর কোনো উত্তর দিল না। সে প্রচন্ড বিরক্তি নিয়ে মুখ কুচকে মোবাইলের দিকে তাকিয়ে রইল, যেন এই নামটাই তার জন্য পরম বিরক্তির। রৌদ্রবীরকে চুপ থাকতে দেখে আয়ান বলল, আরে ভিরান তো ভাইয়ের চাচাতো ভাই। ভাইয়ের চাচা চাচি দাদার অমতে বিয়ে করেছিলেন বলে বাসা থেকে তাদের মেনে নেয়নি, বের করে দিয়েছিল। তারাও আর কখনো ফিরে আসেননি, এবং কয়েক বছর আগে মারা গিয়েছেন ভিরান ভাইয়ের বাবা। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রায়হান আঙ্কেল এতদিন তাদের খুঁজেছিলেন। ভাইয়ের শেষ স্মৃতি হিসেবে ভিরানকে নিয়ে তিনি পরিবারকে এক করতে চান। মৃত্যুর আগে ভাইয়ের দাদা দাদিরও শেষ ইচ্ছাও ছিল এটা, কিন্তু তখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এজন্যই আবারও তারা এক হয়েছে। হাসিফ একটু ভেবে বলল, ও আচ্ছা,
কাহানি মে টুইস্ট। আয়ান সংক্ষেপে উত্তর দিল। হুম। হাসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। রৌদ্রবীর এবার অগ্নিদৃষ্টিতে হাসিফের দিকে তাকালো। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, এই ফালতু প্যান্ট বন্ধ কর। এমন জায়গা লাথির বোঝে বংশ বিস্তার করে ভুলে যাবি, বেয়াদব। রৌদ্রবীরকে রাখতে দেখে আয়ান বিড়বিড় করে হাসিফের কানে কানে বলল, আরে ভাইয়ের মেজাজ খুব খারাপ, কালকে ভাবি ওনাকে পানিতে ফেলে দিয়েছিল। সমস্ত ঘটনা শুনে হাসিফ হো হো করে হেসে উঠল। রৌদ্রবীর রক্তলাল চোখে তাকাতে সে নিজের মুখ চেপে ধরল। পরিস্থিতি এমন যে কোনোভাবে হাসা যাবে না, হাসলেই বেচারার বংশবিস্তার বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ভিরানো বেশ বিরক্ত, কতক্ষণ ধরে অপেক্ষা করছে, ইন্তেহা এখনো আসছে না কেন। সে বিরক্তি নিয়ে নূরকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।